নেহা নিজের আচরণে নিজেই অবাক হয়। অনিন্দিতার সাথেও এমন ব্যবহার করছে কেন? এখানে না আছে অনিন্দিতার দোষ, আর না আছে আয়ানের দোষ। নেহার কষ্ট পাওয়ার পিছনে কেউই দায়ী না। তাহলে খামোখা নিজের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করবে কেন? ও কি অন্য সব মেয়েদের মতো? না। যদি অন্যদের মতো হতো তাহলে অনিন্দিতার সঙ্গে তার বন্ধুত্বই তৈরি হতো না। অনিন্দিতা বোধা মুখ করে দাঁড়িয়ে আছে। নেহা নিজেকে সামলে নিয়ে বলে, সরি অনি, গরমে আমার নাজেহাল অবস্থা, মেজাজটা বিগড়ে আছে। কষ্ট করে শাড়ি পরেছিলাম, ভেবেছিলাম কয়েকটা ছবি তুলবো, কিন্তু পারলাম না। সরি কেন বলছিস? সরি বলার দরকার নেই। আগে বল, তুই আমাকে না বলে একা চলে এলি কেন? বলেছি না, গরম লাগছিল। শাড়ি পরে গিয়েছিলাম তো, তাই একটু বেশি গরম লেগেছে আমার। মেকআপ গলে গলে পড়ছিল। এসেছিস যখন আমাকে বলে আসতি। তোদের ডিস্টার্ব করতে চাইনি। তারপর নেহা অনিন্দিতাকে রুমের ভিতরে নিয়ে যায় টান দিয়ে। তারপর বলে, তো মিস অনিন্দিতা, আপনার ভাগ্যে সেরা সুদর্শন পুরুষ জুটে গেছে। অবশ্য এমন কেউই হবার কথা। আমার বেস্টি একই সঙ্গে রূপবতী, গুণবতী আর ভাগ্যবতী বলে কথা। এখন আপনি কি মতামত দিয়েছেন শুনি? ভাগ্যবতী? এই কথাটা শুনে অনিন্দিতার হাসি পায়। সে কিভাবে ভাগ্যবতী হয়? যার জন্মের পরই মা বাবার বিচ্ছেদ হয়, যে কোনোদিন বাবার স্নেহ পায়নি, সুখী পরিবার কি তা কোনোদিনই বুঝিনি। নেহা অনিন্দিতাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কোথায় হারিয়ে গেলি? প্রেমিক পুরুষের ভাবনায় নাকি? কি যা তা বলছিস নেহা? তুই জানিস না আমার জন্য প্রেম ভালোবাসা নিষিদ্ধ। নেহা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, তার মানে তুই ওনাকে রিজেক্ট করে দিয়েছিস? না, আমার মতামত পরে জানাবো বলছি। তুই কি ওনাকে ভালোবাসিস? জানি না, তবে ওনার প্রতি আমার একটু অন্যরকম অনুভূতি কাজ করে, যা সাধারণত সবার ক্ষেত্রে কাজ করে না। তাহলে তুই আয়ানকে হ্যাঁ বলে দে। আমি মাকে কষ্ট দিতে পারবো না। আমি কি বলি আগে শোন। তুই বলবি আয়ান যেন ওর পরিবার থেকে আন্টির কাছে প্রস্তাব পাঠায়, আর তোরা যে রিলেশনশিপে আছিস ওই বিষয়টা গোপন রাখে। কি বলছিস? আমি আমার ফিলিংস নিয়ে শিওর না। আচ্ছা তাহলে আগে শিওর হয়ে নে। তবে শোন, আয়ান ছেলেটা সত্যিই ভালো, তোর জন্য পারফেক্ট। নূরজাহান বেগম অনিন্দিতা নেহাকে ডাকতে আসেন। উনি সামান্য নাস্তার আয়োজন করেছেন। নেহা আর অনিন্দিতা দুজনে নিচে নেমে আসে। নেহা আর ঘুরে আয়ানের দিকে তাকায় না, পাছে নিষিদ্ধ অনুভূতিগুলো আবার নাড়া দিয়ে ওঠে। নূরজাহান সবাইকে চিকেন পাস্তা দেয়, শেষে কফি। ওনার রান্নার হাত দারুণ। খেতে খেতে সবাই মিলে কিছুক্ষণ গল্প করে। নাস্তা শেষে আয়ান অনিন্দিতা দুজনে বিদায় নিয়ে চলে আসে গাড়িতে। সন্ধ্যা 7টা বেজে গেছে। গাড়ি ড্রাইভ করতে করতে আয়ান অনিন্দিতাকে জিজ্ঞেস করে, কি রে বাবা হলো তোর? আশ্চর্য, ভাবার সময় কই পেলাম। তোরা মেয়েরা পারিসও বটে, আপনি কম নাকি? মুহূর্তে আপনার এত পরিবর্তন। আগে আমি ব্যাপারটা হজম করিনি। আয়ান ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। চমৎকার সে হাসি। অনিন্দিতা মুগ্ধ নয়নে নিষ্পলক চেয়ে রয় তার দিকে। অনিন্দিতা বাসায় ফিরতেই ডালিয়া কিছু না বলে এসে ওকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে ভয় পেয়ে আছে। অনিন্দিতা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। কাজ থেকে ফিরে যখন ডালিয়া বাসায় একা, তখন তাদের দরজায় কেউ একজন কড়া নাড়ে। ডালিয়া ভাবে হয়তো অনিন্দিতা এসেছে, কিন্তু বাহিরে বেরিয়ে দেখে আনিস। ডালিয়া ভয়ে শিউরে ওঠে। দরজা বন্ধ করে দিতে নেয়। আনিস দরজায় ধরে ফেলে, তারপর মুচকি হাসি দিয়ে ডালিয়ার পাশ কাটিয়ে ভিতরে ঢুকে। ঘরের চারপাশে নজর বুলিয়ে বলে ওঠে, এত ছোটখাটো ঘরে আমার মেয়েকে নিয়ে থাকো? আমার কাছে রাজপ্রাসাদের মতো 4-5টা বাড়ি আছে। ডালিয়া বলে ওঠে, রাজপ্রাসাদ ছেড়ে কেন এসেছেন এখানে? এখান থেকে চলে যান। আহ, এত বছর পরে নিজের ভালোবাসার মানুষকে পেয়ে জিজ্ঞেস করছো কেন এসেছে? বলছো চলে যেতে। কে ভালোবাসার মানুষ? আপনি কারো ভালোবাসার যোগ্য না। আনিস ডালিয়ার দিকে এগোতে থাকে। ডালিয়া পিছুতে পিছুতে দেয়ালের সাথে চেপে যায় একদম।
আনিস এক হাতে দেয়ালে ভর দিয়ে ডালিয়ার দিকে ঝুঁকে বলে, আমি ভালোবাসার যোগ্য না, তবে বহু নারী আমাকে ভালোবাসে, আমার টাকাকে ভালোবাসে। তারপর হাতের ইশারা একটা বাড়ি দেখায়, যা ডালিয়াদের বাসার পাশে। তারপর বলে, দেখতে পাচ্ছ বাড়িটা? ওই বাড়িতে সব নারীরা ভালোবেসে আমাকে উজাড় করে দেয় তাদের সমস্ত কিছু। এই জীবনে আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু তুমি ছাড়া। জানো, তোমার শরীর আজ আমাকে ভীষণভাবে টানে। তুমি আমার থেকে পালাতে গিয়ে উল্টো আমার কাছেই চলে এলে। আইনগত তুমি এখন আমার স্ত্রী, তাই তোমাকে ছোঁয়ার অধিকার এখনো আমার আছে, তাই না সুইটহার্ট? এই বলে আনিস নিজের বিষাক্ত ঠোঁট বাড়িয়ে দেয় ডালিয়ার গলদেশে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। আনিস ডালিয়ার থেকে দূরে সরে যায়। ডালিয়া হাফ ছেড়ে বাঁচে, হয়তো অনিন্দিতা এসেছে। আনিস দরজার পাশে লুকিয়ে যায়, ডালিয়াকে ইশারায় চুপ থাকতে বলে, হাত দিয়ে গলা কাটার মতো দেখিয়ে বোঝায়, চুপ না থাকলে মেরে ফেলবে। ডালিয়া দরজা খুলে অনিন্দিতা ভিতরে আসে, আর সেই সুযোগে আনিস বেরিয়ে যায়। অনিন্দিতা অনেক ঘেঁটেও ডালিয়ার থেকে কোনো কথা বের করতে পারে না। মাকে বহু কষ্টে তারপর শান্ত করে। রান্নাঘরে গিয়ে দেখে ডালিয়া রান্না করেনি, তাই নিজেই রান্না চাপিয়ে দেয়। ডালিয়া বসে বসে ভাবছে কি করবে। এই বাসাটা আবার বদলে দিবে, পালিয়ে যাবে, নাকি আনিসের মুখোমুখি হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে। নিশা রহমান ডক্টর আয়ান শুভ্রের চেম্বারে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু ডক্টর আসার নাম নেই। আজকে চেম্বার বন্ধ, এটা অনেকে জানলেও নিশা জানে না। ইগো দেখিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করতেও যায়নি। পরে বাধ্য হয়ে 8টার দিকে চলে যেতে হলো এখান থেকে। নিশা গাড়ি ড্রাইভ করছিল আর ভাবছিল আয়ানকে কিভাবে নিজের করবে। এতদিন ও আয়ানের কথা ভুলেই গিয়েছিল প্রায়, কিন্তু হঠাৎ আয়ানকে নিয়ে একটা নিউজ সামনে এলো। দেশের সেরা 10 জন হার্ট সার্জনের মধ্যে আয়ান শুভ্র অন্যতম। বাহ, এই বয়সে এত সফলতা! লোকটা সৌন্দর্যের সাথে সাথে মেধাও আছে দেখা যায়। এদিকে নিশা ইন্টারমিডিয়েটে পড়ে, টেনে টুনে কোনো মতে ক্লাস ডিঙিয়ে আসছে। ওকে ওর ফ্যামিলি থেকে বিয়ে দিলে নিশ্চিত কোনো পয়সাওয়ালা টাকলা নয়তো ভুঁড়িওয়ালা কারো সাথে বিয়ে দিবে। তার চেয়ে নিজের সৌন্দর্য আর বুদ্ধি খাটিয়ে আয়ানের গলায় ঝুলে পড়া ঢের ভালো। নিশা ভাবে কাল আবার আসবে আয়ানের চেম্বারে। খাওয়া দাওয়া শেষ করে অনিন্দিতা বই নিয়ে বসেছে, তখনই কল আসে ফাহমির। কি রে, তুই নেহাকে বলেছিস? কি বলবো? ফাহমি একটু রাগী স্বরে বলে, অনিন্দিতা জিহবায় কামড় কাটে। উফস, সরি ভাইয়া, আমি ভুলেই গিয়েছিলাম। তোর আর বলতে হবে না, তুই বলতে বলতে আমার অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে বাসরও হয়ে যাবে। তার চেয়ে তুই ওর ঠিকানা আর ফ্যামিলি ডিটেলস দে, আমি সোজা বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কি বলো? ঠিকই বলি। আমাদের বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। আমাদের মানে? আমার আর ফাহাদের। ও, অনিন্দিতা নেহা সম্পর্কে যাবতীয় সব তথ্য যা সে জানে তা ফাহামিকে বলে। নেহার ফ্যামিলি সম্পর্কে শুনে ফাহামি বুঝতে পারে ওদের বিয়েতে ওর ফ্যামিলি তেমন একটা আপত্তি করবে না। এখন নেহার পরিবারের মতামত জানার পালা। ফাহামি অনিন্দিতাকে ধন্যবাদ জানিয়ে কল রেখে দেয়। অনিন্দিতার খুশি খুশি লাগে। নেহা যদি ফাহামিকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তাহলে ওরা যা হয়ে যাবে, একই বাড়িতে একসাথে থাকবে। নিজের ভাবনায় নিজে অবাক হয় অনিন্দিতা। ও এসব কি ভাবছে উল্টো পাল্টা চিন্তা ভাবনা রেখে অনিন্দিতা পড়তে মন দেয়, কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারছে না। বারবার মনে পড়ছে আয়ানের বলা প্রতিটা কথা। অনিন্দিতা ব্লাশ করতে থাকে। শেষে পড়ায় মন দিতে না পেরে বইপত্র গুটিয়ে ঘুমোতে চলে যায়। সকালে অনিন্দিতা ঘুম থেকে উঠে আয়ানের কল ধরে অনিন্দিতা ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। কি রে, কি করছিস? এত ভোরে কল দিয়ে জিজ্ঞেস করছেন কি করছি? আয়ান ঠোঁট টিপে হাসে, তারপর বলে, আমি তো এই সময়টাতে পড়তাম, যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি। তাই নাকি? কাল থেকে আমিও পড়ব। কাল থেকে কেন? আজ থেকে পড়। এখনই উঠে নামাজ পড়ে আয়। ভালো কথা বলেছেন, নামাজটা পড়ে আসি। নামাজ শেষে আমাকে কল দিবি। আচ্ছা। অনিন্দিতা ঘুম থেকে উঠে অজু করে এসে নামাজ পড়ে নেয়। ডালিয়াও নামাজ পড়তে উঠেছে।
অনিন্দিতাকে নামাজ পড়তে দেখে খুশি হয়। অনিন্দিতা বাকি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারলো ফজরের নামাজটা কাজা করে ফেলে। রাত জেগে পড়াশোনা করে বিধায় ভোরে উঠতে পারে না। নামাজ পড়ে অনিন্দিতা ফোন নিয়ে ব্যালকনিতে যায়। ফুরফুরে বাতাস বইছে, কি সুন্দর প্রশান্তি অনুভব হচ্ছে। নয়নতারা ফুল গাছটা 8টা ফুল ফুটেছে। ভোরের হালকা আলোয় কি স্নিগ্ধ লাগছে ফুলগুলো। অনিন্দিতা এই মুহূর্তটাকে নিজের ফোন ক্যামেরায় বন্দি করে নেয় আর ভাবে এখন থেকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়বে। অনিন্দিতা কল দিবার আগে আয়ান আবার অনিন্দিতাকে কল দেয়। কিরে, কল দিতে বলেছিলাম। আমি এখনই কল দিতাম। আমি দিবার আগে আপনিই দিয়ে দিলেন। ও, আমি ভেবেছিলাম কল দিবি না, দিতে চেয়েছিলি এটাই বেশি। এখন বল, তুই কি ভাবলি? কি ভাববো? ওমা, এখন না বোঝার ভান করছিস কেন? অনিন্দিতা মুচকি হেসে বলে, সত্যি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। কাল যে আমি তোকে প্রপোজ করেছিলাম তার অ্যান্সার। ও, হুম, এবার বল। কি বলবো? একদম ন্যাকামি করবি না, মায়ের খাবি বলে দিলাম। এখনো কিছু ভাবিনি। কেন ভাবিসনি? সময় পাইনি ভাবার, অপেক্ষা করুন। তুই আমাকে অপেক্ষা করতে বলছিস? তুই যদি জানতে অপেক্ষার প্রতিটা প্রহর কিভাবে কাটে, তাহলে আমাকে এই দহনে পুরাতি না। যা কিছু সহজলভ্য তার মোহ ক্ষণিকের। আপনি যা সহজে পেয়ে যাবেন তা হারিয়ে ফেললে আপনার কষ্ট হবে না, কিন্তু যা বহু কষ্ট অর্জন করবেন তা হারালে আপনার প্রতিটা শিরা উপশিরা টের পাবে। তোর প্রতি আমার অনুভূতিটাকে তুই ক্ষণিকের মোহ ভাবছিস? তা কখন বললাম? ঘুরিয়ে পেঁচিয়ে তাই বলতে চাচ্ছিস আমার প্রতি কি তোর কোনো অনুভূতি কাজ করে না? আমি আমার ফিলিংস নিয়ে শিওর না। শিওর হতে হবে না, আমাকে হ্যাঁ বলে দে। এখন ভালোবাসতে হবে না, শুধু আমার হয়ে যা। ভালো পরেও বাসতে পারবি, আমাকে ভালোবাসতে বাধ্য হবি। আবেগের বশবর্তী হয়ে কথা বলবেন না আয়ান ভাই। আপনি যে আমাকে ভালোবাসেন, আপনার পরিবার কি আমায় মেনে নিবে? তারা বস্তিতে থাকা একটা মেয়েকে নিজেদের সুপুত্র ছেলের জন্য বউ হিসাবে ঘরে তুলবে? পরিবার সামলানোর দায়িত্ব আমার। বিশ্বাস কর, তোকে ঠকাবো না, তোকে ছেড়ে যাব না। নিজের মায়ের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজে তার মতো ভুল করতে চাই না। সব পুরুষ কি এক? আপনি অন্যদের থেকে আলাদা? হ্যাঁ, তাহলে আমার তরফ থেকেও হ্যাঁ। ও, আয়ান অনিন্দিতার কথা প্রথমে বুঝতে পারে না। পরক্ষণেই যখন খেয়াল হলো ও হ্যাঁ বলেছে, তখনই খুশিতে চিৎকার দিয়ে বলে ওঠে, কি? তুই কি বললি? আবার বল। তুই কি এই মুহূর্তে হ্যাঁ বললি? আমি কি ঠিক শুনলাম? আবার বল না। একবার বলেছি, শেষ, আর বলতে পারবো না। প্লিজ আবার বল, আর একবার, জাস্ট ওয়ান মোর টাইম প্লিজ। আমি আপনাকে পছন্দ করি, ডক্টর আয়ান শুভ্র। আয়ান জোরে বলে ওঠে, ইয়ে, আমার কি যে খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। খুশিতে তোকে চুমু খেতে ইচ্ছে হচ্ছে। ইস, কি যাতা বলছেন। আচ্ছা, সবাই তোকে অনি ডাকে, আমি কি ডাকবো এখন? অনিন্দিতা ডাকতে ভালো লাগে না? আপনি অনি ডাকতে পারেন। ওহো, না, তাহলে সবার আর আমার মধ্যে তফাৎ কি রইল? আমি কি তোকে সবার মতো ভালোবাসি নাকি? সবার থেকে বেশি ভালোবাসি। আমি তোকে হুরপরি বলে ডাকবো, আমার বহু দিনের ইচ্ছা। আপনার যা ইচ্ছে ডাকতে পারেন, কিন্তু এখন আমাকে কল রাখতে হবে। আরেকটু কথা বল না। আমার পড়া আছে, ডাক্তার হতে হবে না। আচ্ছা, পড়তে বস। আচ্ছা, শোন। হুম, ভালোবাসি। শুনেছি। অনিন্দিতা কল রেখে ফোনটা বুকের মধ্যে চেপে ধরে রাখে। আজকে ওর অনেক খুশি লাগছে আয়ানের খুশি দেখে। কাল সারা রাত অনিন্দিতা ভেবেছে আয়ান অন্যদের মতো না। অনিন্দিতা অসংখ্য ছেলে প্রপোজ করেছে, কিন্তু তাদের থেকে আয়ান সম্পূর্ণ আলাদা। আয়ান আর ঘুমায় না, চলে যায় ব্যায়াম করতে। নিয়মিত ব্যায়াম করতে হয় বলে ওদের বাড়িতে একটা ছোটখাটো জিম বানিয়ে নিয়েছে। ওটাতে বাবা কাকার 3 ভাই মিলে জিম করে। আয়ান নিয়মিত জিম করে বিদায়ও হ্যান্ডসাম,
তবে আয়ান সৌন্দর্য বাড়ানোর জন্য জিম করে না। সুস্থ সবল থাকাটাই তার মূল উদ্দেশ্য। বাহ্যিক সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্য ওর কাছে গুরুত্বপূর্ণ। অনিন্দিতাকেও পছন্দ তার স্নিগ্ধতা আর দয়ালু চরিত্রের খাতিরে। ছোটবেলায় একবার ওরা সবাই মিলে বাসার পাশে একটা ছোটখাটো মাঠে খেলছিল। তখন একটা কালো রোগাক্রান্ত বাচ্চা এসে অনিন্দিতার গায়ে হাত বুলাতে থাকে। হয়তো অনিন্দিতার এত ফর্সা গায়ের রং তাই। অনিন্দিতা তার দিকে ফিরে তাকিয়ে বলে, কি? ওই বাচ্চাটি বলে, তুমি এত সুন্দর। অনিন্দিতা হেসে বলে, তুমিও অনেক সুন্দর। তারপর ওই বাচ্চাটার গাল টেনে টেনে বলে, তোমার গালগুলো কত নরম দেখো। ওই বাচ্চাটা নিজের গাল নিজে টেনে দেখে, সত্যিই নরম। তারপর অনিন্দিতার দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দেয়। অনিন্দিতা বাচ্চাটাকে জড়িয়ে ধরে, অথচ বাচ্চাটার গায়ে ধুলো ময়লা লাগানো। অনিন্দিতার পরনে আলিয়ার দেওয়া একটা দামি জামা। ডালিয়া গার্মেন্টসে গিয়েছে, কিন্তু কাজ করার সময় সে বারবার অমনোযোগী হয়ে উঠছিল। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। শেষে বাধ্য হয়ে গিয়ে আজকের জন্য ছুটি নিয়ে নেয়। রিকশায় করে সোজা বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেখে অনিন্দিতা টেবিলে বসে পড়ছে। বাহিরে প্রচুর গরম পড়েছে। রিকশা দিয়ে আসা সত্ত্বেও ভীষণ গরম লাগছে ডালিয়ার। রুমে এসে ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় বসে। অনিন্দিতাকে ডাক দিয়ে বলে, এক গ্লাস লেবু শরবত করে দিতে। পড়ার টেবিল ছেড়ে উঠে মায়ের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। ডালিয়া শরবত হাতে নিয়ে অনিন্দিতাকে তার পাশে বসতে বলে। অনিন্দিতা বসে। ডালিয়া পুরোটা শরবত এক চুমুকে শেষ করে অনিন্দিতাকে গ্লাসটা রেখে আসতে বলে। অনিন্দিতা গ্লাসটা রান্নাঘরে রেখে এসে আবার মায়ের পাশে বসে। ডালিয়া কিছুক্ষণ চুপ থাকার পরে বলে ওঠে, তোর বাবা বেঁচে আছে অনি? অনিন্দিতা নির্লিপ্ত উত্তর দেয়, আমি জানি মা। ডালিয়ার কলিজা মোচড় দিয়ে ওঠে, এই ভেবে যে আনিস হয়তো অনিন্দিতার সাথে দেখা করেছে। নিজের ভাবনা থেকে বেরিয়ে জিজ্ঞেস করে, কিভাবে জানিস? আমি তোমার ডায়েরি পড়েছি। কারো অনুমতি ব্যতীত তার জিনিসপত্রে হাত দিতে নেই, তোমাকে আমি শিখাইনি? তাহলে তুমি কেন আমার ডায়েরি পড়লে? আমার বাবা সম্পর্কে জানা আমার অধিকার। সে অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করেছ। তাই তোমার ডায়েরি পড়তে গেছি। কিন্তু পড়ার পরে মনে হলো এত কিছু না জানলেই ভালো হতো। ডালিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তোকে এই কুৎসিত সত্যের মুখোমুখি করতে চাইনি, কিন্তু সে আবার ফিরে এসেছে। কার কথা বলছো মা? তোর জন্মদাতা কাল এসেছিল আমাদের বাসায়। কখন? তুই আসার কিছুক্ষণ আগে। আমি আগের বাসা বদলিয়েছি মূলত ওর থেকে পালাতে, কিন্তু ওর থেকে পালাতে গিয়ে উল্টো ওর কাছাকাছি চলে এসেছি, তা বুঝতে পারিনি। একে একে ডালিয়া সবকিছু বলতে থাকে অনিন্দিতাকে। এসব বলতে ডালিয়ার লজ্জা লাগছিল, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়। সব শোনার পর অনিন্দিতা ঘৃণা ভরে একদলা থুতো ফেলে। ডালিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে, যদি কোনোদিন সে পিতৃত্বের অধিকার নিয়ে তোর কাছে আসে, তোকে নিয়ে যেতে চায়, তুই কি তার সাথে চলে যাবি? তার অনেক টাকা পয়সা হয়েছে, অনেক বড় বড় অট্টালিকার মালিক হয়েছে সে। আমি তো তোকে বিলাসবহুল জীবন দিতে পারিনি। ডালিয়া নিজের মুখে আঁচল চেপে কান্না করতে থাকে। অনিন্দিতা মাকে জড়িয়ে ধরে। তুমি কিভাবে ভাবলে আমি ওই নোংরা লোকটার সাথে চলে যাব? তুমি আমাকে যা দিয়েছ তা টাকা পয়সা থাকলেই দেওয়া যায় না। তুমি একা মা এবং বাবা দুজনের দায়িত্ব পালন করেছ। তুমি আমার আইডল মা। তুমি আমাকে সুশিক্ষা দিয়েছ, সত্যের পথে থাকতে শিখিয়েছ, লোভী বানাওনি। নিজের দেওয়া শিক্ষার ওপর তোমার নিজেরই ভরসা নেই? আছে রে মা, কিন্তু আমার খুব ভয় হয়। ও যদি তোকে কেড়ে নেয় আমি তৎক্ষণাৎ মরে যাব। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। তুমি বিশ্বাস রাখো, আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। এই বলে মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অনিন্দিতা। মেয়ের কথায় ডালিয়ার ভরসা জন্মায়। নিজের মনটা একটু হালকা লাগে, তবে মনের এক কোণায় একটু ভয় থেকেই যায়। নিশা আহমেদ, বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে, আজও এসেছে আয়ানের চেম্বারে।
এক নাম্বার সিরিয়াল নিয়ে রেখেছে। আয়ান তার চেম্বারে বসার পরপরই নিশা উপস্থিত হয়। আয়ান বরাবরের মতো নাম জিজ্ঞেস করে, বয়স জিজ্ঞেস করে, তারপর জিজ্ঞেস করে সমস্যার কথা। এত এত রোগী আসা যাওয়া করে, তাই কাউকে বিশেষভাবে মনে রাখে না আয়ান। তাই নিশাকেও চিনতে পারে না। নিশা বলে যে ওর বুকের বাঁ পাশে প্রচন্ড ব্যথা করে। আয়ানের থেকে ওষুধ খাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। আয়ান ওকে আবার কিছু টেস্ট দেয়, কিন্তু নিশা বলে টেস্ট করাবে, তার আগে যেন আয়ান একটু ওর বুকটা চেক করে। এখানে একটু ফোলা ফোলা ভাব। আয়ান জানায় এসবের দরকার নেই, কিন্তু নিশা উঠে আয়ানের পাশে গিয়ে নিজের বুক থেকে কাপড় সরিয়ে আয়ানের হাতটা টেনে নিয়ে নিজের বুকের ভাঁজে চেপে ধরে। আয়ান নিজের হাতটা বিদ্যুতের গতিতে সরিয়ে এনে নিশার গালে কষে একটা থাপ্পড় বসায়। প্রচন্ড গতিতে গাড়ি চালিয়ে নিশা বাসায় যাচ্ছে। বারবার মনে পড়ছে আয়ানের দেওয়া থাপ্পড়ের কথা। ফর্সা গালে 5টা আঙুলের দাগ স্পষ্ট লাল বর্ণ ধারণ করে আছে। গালের সাথে সাথে নিশার চোখগুলো প্রচন্ড লাল, যেন আগুন ঝরছে। বাড়ি পৌঁছে নিশা যা সামনে পাচ্ছিল তাই ভাঙচুর করছিল। শুধু খাদিজা বাসায়, আনিস, জান্নাত কেউই নেই। খাদিজা বেগম মাগরিবের নামাজ পড়ে তসবিহ জপছিলেন। ভাঙচুরের বিকট শব্দ খাদিজার কানে গেলে তিনি বেশ বিরক্ত হয়। নিশার এই এক স্বভাব, তার রাগ উঠলে ভাঙচুর করবে। এতে নিশাকে কেউ কিছু বলে না। তবে খাদিজা বেগম এই প্রথম নিশাকে ভাঙচুর করতে শুনছে, কারণ তিনি এই বাসা ছেড়ে এখানে ওখানেই বেশি থাকে। আর খাদিজা বেগম বাসায় থাকলে নিশার এত রাগ উঠতে দেখেনি। খাদিজা নিজের রুম থেকে বেরিয়ে আসে। নিশা ততক্ষণে তার রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দিয়েছে। খাদিজা বেগম নিশার রুমে গেলে একটা ফুলদানি ভাঙার টুকরো ওনার পায়ের কাছে এসে আটকায়। আরেকটু 19-20 হলেই পা কেটে যেত। খাদিজা ভরাট কণ্ঠে নিশার উদ্দেশ্যে বলে, এসব কি হচ্ছে নিশা? নিশা দাদির কথায় কান্না দিয়ে ভাঙচুর চালাতে থাকে। খাদিজা বেগম একটু এগিয়ে গিয়ে রুমে উপস্থিত একটা টেবিলে নিজের ডান হাত দিয়ে জোরে একটা থাপ্পড় দিয়ে গর্জে ওঠে, তোমাকে থামতে বলছি নিশা। নিশা একটু চমকায়, তৎক্ষণাৎ থেমে যায়। খাদিজা বেগম নিশার গালে 5টা আঙুলের ছাপ দেখতে পান। তিনি ভাঙা কাঁচের টুকরো পেরিয়ে নিশার পাশে গিয়ে বসে। নিশার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে নিশা? তোমার এত রাগের কারণ কি, বলো আমাকে। নিজের মাথায় কারো শীতল হাতে স্পর্শ পেয়ে নিশা গলে যায়। আর কখনো তার রাগের সময় কেউ তাকে শান্ত করতে আসেনি। এইভাবে কেউ তার কাছে এসে মাথায় হাত রাখেনি, রাগের কারণ জানতে চায়নি। তাকে বোঝা, যত্ন করার একমাত্র মানুষ ছিল এই দাদি। মা তাকে এই দাদির থেকেও সরিয়ে নিয়েছিল। বহুদিন পরে নিশা দাদিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ছোটবেলায় যখন কোনো কারণে মন খারাপ থাকতো, তখন ঠিক এভাবেই দাদিকে জড়িয়ে ধরতো। আনিসা, জান্নাত তো শুধু নিশাকে জন্ম দিয়ে অডেল টাকা খরচে নামমাত্র বাবা মা হয়েছে, কোনো শিক্ষা দিতে পারেনি। নিশার মন খারাপের মুহূর্তে মাথায় হাত বুলিয়ে দিতে কেউ আসেনি বিধায় নিশা আজ এত উগ্র। নিশা অন্যায় করার পর কেউ বলেনি তুমি অন্যায় করেছ। বাবা উল্টো টাকা পয়সা খরচ করে বিষয়টা ধামাচাপা দিয়ে দিত। নিশা দাদিকে সবটা খুলে বলে যে নিশা আয়ানকে ভালোবাসে আর কিভাবে আয়ানকে নিজের দিকে টানতে চেয়েছিল। দাদি নিশার কথার প্রত্যুত্তরে জবাব দেয়, যে প্রকৃত পুরুষ তাকে তুমি কখনো শরীর দিয়ে টানতে পারবে না, তাকে ভালোবাসা দিয়ে টানতে হবে। যাকে তুমি পছন্দ করো আগে তার সাথে কথা বলো, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলো, তার পছন্দ অপছন্দ জানো, তারপরে তার মনের মতো নিজেকে গড়ে তোলো। পরবর্তীতে গিয়ে তাকে তোমার মনের কথা বলো। আর হ্যাঁ, আগে তুমি শিওর হয়ে নাও তাকে কি তুমি সত্যি ভালোবাসো, নাকি তা তোমার আকর্ষণ বা মোহ। খাদিজা বেগম নিশার মাথায় চুমু খেয়ে চলে গেলেন। তার কথা নিশার ওপর কোনো প্রভাব ফেলেছে কিনা তিনি জানেন না। খাদিজা বেগম আজ উপলব্ধি করতে পারছেন, জান্নাতের সাথে জেদ দেখিয়ে নিশাকে দূরে না সরালে আজ নিশার এত অধপতন হতো না। তবে খাদিজা নিজেকে প্রতিশ্রুতি দেয়, নিজের ছেলেকে সুশিক্ষা দিতে না পারলেও নাতনিকে আর বিগড়ে যেতে দিবেন না। নিজের সাধ্যমতো চেষ্টা করবেন তাকে শুধরানোর।
থানায় নিজের কেবিনে বসে নাহিদ কয়েক মাস ধরে চলমান কেসগুলোর ফাইল চেক করছিল। নয়াস চৌধুরীর কেসটা তার হাতে এসে পড়েছে। আইনত নয়াস অনেক বড় ক্রিমিনাল হলো, তাকে যে খুন করেছে সে অপরাধী। মরার পরে তার কুকীর্তি ভাইরাল না করে মরার আগে যদি তা করত, তাহলে আইনই তাকে শাস্তি দিত। নয়াসের শরীরে যে বিষ প্রবেশ করেছে তা নিয়ে নাহিদ অনেক রিসার্চ করেছে এবং যা জানতে পেরেছে তাতে এই বিষয়টা শিওর যে খুনি খুব বড় মাপের প্লেয়ার, আর সে অবশ্যই মেডিকেল স্টুডেন্ট। সায়েন্স সম্পর্কে তার অনেক ধারণা আছে। এই বিষাক্ত পোকা শুধুমাত্র আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়, আর তার প্রতিষেধক সর্বপ্রথম চীনে তৈরি করা হয়েছিল, যার মূল্য অনেক। সাধারণ মানুষের পক্ষে এই পোকা বা তার প্রতিষেধক কোনোটাই ক্রয় করা সম্ভব না। তবে খুনি সায়েন্সের স্টুডেন্ট এটা কিভাবে বোঝা যায় জানেন? যতগুলো খুন হয়েছে তা সরাসরি পোকার কামড়ে হয়নি। একটা পোকা থেকে বিষ নিয়ে তা দিয়ে ঠিক হুলের মতো করে অনেকগুলো সুই তৈরি করা হয়েছে। তার এক একটা সুই ফোটানো হয়েছে এক একজন মৃতের শরীরে। এখন প্রশ্ন হচ্ছে, খুনি সুইটা কিভাবে ফোটালো? তা জানতে হলে পরবর্তী আরো তদন্ত করতে হবে। পরশু অনিন্দিতা ঢাকা মেডিকেলে ভর্তি পরীক্ষা, তাই আপাতত অনিন্দিতা মন প্রাণ ঢেলে পড়াশোনা করছে। দুনিয়া যাবতীয় চিন্তা বর্তমানে তার মাথা থেকে বাদ দিয়েছে। তখন নেহা অনিন্দিতার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠায়। ছবিটা ছিল আয়ানের সাথে একটা মেয়ের। মেয়েটা আয়ানকে জড়িয়ে ধরে আছে। মেয়েটার মুখটা স্পষ্ট না হলেও আয়ানের মুখটা একদম স্পষ্ট। ছবিটা দেখে অনিন্দিতার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটাকে নেহা ওদের দেখলো কোথায়? কথা পেটে না রেখে অনিন্দিতা নেহাকে প্রশ্ন করে বসে, ছবিটা কে তুলেছে নেহা? আমি। কোথায় দেখেছিস ওদের? একটা গলির সামনে। মেয়েটা আয়ানকে দেখে এসে জড়িয়ে ধরে। তারপর আয়ান মেয়েটার সাথে গলির ভিতরে চলে যায়। ও, অনিন্দিতা আর কিছু বলে না। নিজের পড়াশোনায় মনোযোগ দেয়। সব ভুলে তাকে পড়তে হবে, মেডিকেলে চান্স পেতে হবে। এখন এত কিছু দেখে তা নিয়ে ভেবে রেজাল্ট খারাপ করা যাবে না। তবে অনিন্দিতা এই ভেবে শান্তি পায় যে বেশি জড়িয়ে যাওয়ার আগেই সে আয়ানের আসল রূপ দেখে নিয়েছে। আসলে আজকাল মানুষের চেহারা দেখে তাদের চরিত্র সম্পর্কে বিন্দুমাত্র আঁচ করা যায় না। বহু দিন ধরে চেনা মানুষও হঠাৎ করে অচেনা হয়ে যায়। সকালে অনিন্দিতা নামাজ পড়তে বসে। তখন আয়ানের কল আসে। অনিন্দিতা কল দেখে ফোন সাইলেন্ট করে পড়ায় মনোযোগ দেয়। আয়ান একটানা অনেকগুলো কল দিয়েও অনিন্দিতাকে পায় না। শেষে আয়ান মেসেজ দিয়ে বলে দেয়, আমি তোকে এক্সাম সেন্টারে নামিয়ে দিয়ে আসবো, অপেক্ষায় থাকিস, 9টায় আসবো। পড়া শেষে অনিন্দিতা ফোন হাতে নিয়ে আয়ানের অনেকগুলো কল আর মেসেজ দেখতে পায়। মেসেজটা দেখে ফোন রেখে দিয়ে গোসল সেরে তৈরি হয়ে খেতে খেতে নেহাকে কল দেয়। পরীক্ষা 10টায়। অনিন্দিতা জানায় সে 8:30টায় বের হবে। নেহা আর তার এক্সাম সেন্টার আলাদা পড়েছে, তাই তারা একসাথে যেতে পারবে না। তারা দুজন পরীক্ষার পরে দেখা করবে সিদ্ধান্ত নেয়। অনিন্দিতা 8:45-এ বের হয়ে যায়। এত আগে যাওয়ার তারা ছিল না। তবে আয়ান 9টায় আসবে বলেছে বলে অনিন্দিতা আগে বেরিয়ে যায়। এই মুহূর্তে সে কোনোভাবে আয়ানের মুখোমুখি হয়ে নিজের মন মেজাজ খারাপ করে পরীক্ষা খারাপ করতে চায় না। সারাক্ষণ শুধু পরীক্ষা যেন ভালো হয় এই দোয়া করতে থাকে। ডাক্তার হওয়া তার বহু দিনের স্বপ্ন, আর আজ সেই স্বপ্ন পূরণের সব থেকে বড় পরীক্ষা। পরীক্ষার হলে নিজের জায়গা মতো বসে অনিন্দিতা একটা দোয়া জপতে থাকে, যা 101 বার জপলে পরীক্ষায় পাশ হয়। কিতাবে এই দোয়া পরীক্ষায় পাশ হওয়ার দোয়া নামে লেখা। 10টা বাজতেই পরীক্ষা শুরু হয়। একে একে সবাই প্রশ্ন হাতে পায়। প্রশ্নপত্র দেখে অনিন্দিতার ঘাম ছুটে যায়। অতিরিক্ত কঠিন প্রশ্ন। পরীক্ষার হল জুড়ে সবার হাহুতাশ শুরু হয়। অনিন্দিতা নিজের মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। তারপর নিজের ওপর বিশ্বাস রেখে উত্তর দিতে থাকে।
পরীক্ষা শেষ হলে বেশিরভাগ ছেলে মেয়েদের কালো মুখে বেরোতে দেখা যায়। অনিন্দিতারও ভয় লাগছিল। বাহিরে প্রচুর গরম পড়েছে। অনিন্দিতা একটা দোকান থেকে একটা ঠান্ডা পানির বোতল কিনে সেটা খেয়ে একটা রিক্সা ডাক দেয়। তখন কেউ একজন তার হাত ধরে টেনে নিয়ে যায়। সে হাতের মানুষটি হচ্ছে আয়ান। টেনে নিয়ে গিয়ে অনিন্দিতাকে গাড়িতে বসিয়ে দেয় জোর করে। অনিন্দিতা নেমে যেতে চাইলে আয়ান গাড়ি লক করে দেয়, এসিটা ছেড়ে দেয়। তারপর গাড়ি চালিয়ে একটু দূরে গিয়ে একটু সাইডে গাড়ি দাঁড় করিয়ে অনিন্দিতার সাথে কথা বলার উদ্দেশ্যে তার দিকে ফিরে। তোর আবার কি হয়েছে? আমাকে অ্যাভয়েড করছিস কেন? কই, সকালে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। আমার তাড়া ছিল। তাহলে এখন গাড়ি থেকে নেমে যেতে চাইছিস কেন? নেহার সাথে দেখা করব। সে পরে করা যাবে, যেহেতু তোর পরীক্ষা শেষ, পড়ার চাপ নেই। চল দূরে কোথাও ঘুরে আসি। আপনার সঙ্গে কোথাও যেতে ইচ্ছুক নই। ও মা, তুই নাকি আমাকে ভালোবাসিস? যখন বলেছিলাম তখন আমার আবেগে কাজ করেছিল। বিবেক তখন মামার বাড়ি গিয়েছিল। আয়ান ভ্রু কোসকে বলে, এসব উদ্ভট কথাবার্তা তুই কবে থেকে শিখলি? আপনি যেদিন থেকে উদ্ভট আচরণ শুরু করেছেন সেদিন থেকে। আমার কোন আচরণগুলো তোর উদ্ভট মনে হয়? সেদিনের পর থেকে সব দিনের আচরণই। সেদিন মানে কোন দিন? বুঝলে বুঝেন, না বুঝলে নেই। যাই হোক, আমাকে ক্লিয়ার কাট বল, সমস্যা কি? কি সমস্যা দেখবেন? হুম। অনিন্দিতা নিজের ফোন বের করে আয়ানকে নেহার দেওয়া ছবিটা দেখায়। আয়ান আশ্চর্য হয়ে বলে, এটা তুই কোথায় পেলি? কোথায় পেলাম, কিভাবে পেলাম তা আপনার জানার দরকার নেই। আমাকে বলুন মেয়েটা কে? আয়ান ঠোঁট গোল করে শ্বাস নেয়। তারপর বলে, সময় এলে আমি এমনি তোকে সবটা বলতাম। এখন তুই জানলে ব্যাপারটা নিতে পারবি তো? পারবো না কেন? অবশ্যই পারবো। শোন তাহলে। আয়ান বলতে শুরু করে, ইয়াসিনের কথা মনে আছে তোর অনিন্দিতা? কোন ইয়াসিন? ও হ্যাঁ, আপনার সাথে ছোটবেলা থেকে সবসময় চিপকে থাকতো, যে রোগা পাতলা ছেলেটা। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড ইয়াসিন, আমার ক্রাইম পার্টনার, জিগার কা টুকরা। জানিস ও এখন আর দুনিয়াতে নেই। ওহ, এত তাড়াতাড়ি মৃত্যু ওনাকে বরণ করে নিল। আচ্ছা, কিভাবে মৃত্যু হয়েছে ওনার? আমি আর ইয়াসিন দুজনই বাহিরের দেশে গিয়ে ডাক্তারি শিখার সুযোগ পেয়েছিলাম। ইয়াসিন আমার থেকেও বেশি মেধাবী ছাত্র ছিল। ইয়াসিনের বাবা নেই, আছে মা আর একমাত্র বোন। তারা গ্রামের বাড়িতে থাকতো। ইয়াসিন টিউশনি করিয়ে তাদের টাকা পাঠাতো। তাদের ছেড়ে ইয়াসিন পাড়ি জমায় বিদেশে, চিকিৎসা বিদ্যা ভালো করে আয়ত্ত করার জন্য। দু চোখ ভরা হাজারো স্বপ্ন। ডাক্তারি শেখার পাশাপাশি ইয়াসিন পার্ট টাইম জবও করত। তবে ডাক্তারির পাশাপাশি আমাদের দুজনের আরেকটা বড় নেশা ছিল, সেটা হচ্ছে ক্রিয়েচার কালেক্ট করা। সময় সুযোগ পেলে আমরা চলে যেতাম জঙ্গলে, ধরে আনতাম ক্রিয়েচার, তারপর তাদের উপর রিসার্চ করতাম। এমন অসংখ্য ক্রিয়েচার এখনো আমার সংগ্রহে আছে। বছর খানিক আগে আমি দেশে এসেছিলাম, মনে আছে? তখন ইয়াসিন একটা ভিন্নধর্মী ক্রিয়েচারের খোঁজ পেয়েছিল, যা বাংলাদেশ আছে। ইয়াসিনের গ্রামের বাড়ি খুলনা জেলায়। ওখান থেকে সুন্দরবন বেশি দূর নয়। আর সুন্দরবনেই নাকি আছে ওই ক্রিয়েচার, যা সুন্দরবনে যাওয়া অসংখ্য মানুষই দেখেছে। ইয়াসিন বলেছিল ও ওই ক্রিয়েচারটা ধরতে যাবে। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমার অন্য একটা কাজ ছিল বিধায় আমি যাইনি। বলেছিলাম অন্যদিন যাব। ইয়াসিনকে বলেছিলাম ও যেন একা না যায়। একা একা জঙ্গলে যাওয়া ঠিক না। তখন ও আমাকে বিদ্রূপ করে বলেছিল যে আমি ভীতু, ও আমার মতো না। আমি তখন রাগ দেখিয়ে কল কেটে দিই। দুপুরের দিকে আমার কাজ শেষ হয়ে যায়, বিধায় আমিও সিদ্ধান্ত নেই সুন্দরবন যাব। ইয়াসিনকে কল দিয়ে জিজ্ঞেস করলে ও জানায় ও খুলনায় আছে, ওদের বাড়িতে। আমি ওকে বলে দিই আমিও আসছি। আমরা দুজন একসাথে সুন্দরবন যাব। ঢাকা থেকে খুলনা যেতে আমার প্রায় 7-8 ঘন্টা সময় লেগেছিল। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। 7 ঘন্টার মধ্যে ইয়াসিনের সাথে কোনো যোগাযোগ হয়নি। ইয়াসিনের গ্রামে গিয়ে ওর নাম্বারে কল দিলেও কল ধরে না। আমি তো ওর বাড়ি চিনি না। এখন কি করব? এই ভেবে ভেবে আমি রাস্তা ধরে হাঁটা শুরু করি। কিছুক্ষণ এগিয়ে গেলে দেখতে পাই
একটা জায়গায় অনেক লোকজন জড়ো হয়ে আছে। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় ইয়াসিন পড়ে আছে। কেউ ওকে ধরছে না। আমি আমার কাঁধের ব্যাগ ফেলে দৌড়ে গিয়ে ওকে ধরি, চিল্লিয়ে সাহায্যের আবেদন করি। দুজন লোক এসে ইয়াসিনকে ধরে। ইয়াসিনকে হাসপাতালে নিয়ে আসি। ইয়াসিনের বাড়িতে ওর মাকে খবর পাঠাতে বলি। প্রাথমিক ট্রিটমেন্টের পরে ডাক্তাররা জানায় ও দুটো পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছে প্রচুর। অপারেশন করতে হবে। 10 লাখের মতো খরচ হবে। আমি বলেছিলাম টাকাটা আমি ম্যানেজ করব। কিন্তু গ্রাম থেকে ইয়াসিনের মা তাদের জায়গা জমি যা আছে সব বিক্রি করে দিয়ে চলে আসে। ইয়াসিনের অপারেশন হবে রাত 10টায়। অপারেশনের আগে ইয়াসিন আমাকে ডাকিয়ে নিয়ে আমার হাত ধরে বলে, আমি হয়তো বাঁচব না আয়ান। আমি মরে গেলে আমার মা বোনকে তুই দেখিস, ওদের আর গ্রামে যেতে দিস না। আমি ওকে সাহস জোগানোর জন্য বলি, তোর কিছু হবে না ইয়াসিন, তুই সুস্থ হয়ে যাবি, দেখিস। তোর মতো সাহসী ডাক্তার এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আমি বাঁচবো বলে মনে হয় না। বাঁচি আর না বাঁচি তাতে কিছু যায় আসে না। তোর ওপর আমার বিশ্বাস আছে। আমার অবর্তমানে তুই আমার পরিবারের খেয়াল রাখবি। মন দুর্বল করিস না দোস্ত। তোকে আমি আরো কিছু বলতে চাই। বল, কি বলবি? আমার এমন অবস্থা কিভাবে হয়েছে জানিস? অন্যায় প্রতিবাদ করতে গিয়ে। দেশে ফিরে আমি কদিন গ্রামে ঘোরাঘুরি করার পর একটা নারী পাচারকারী চক্রের খোঁজ পাই। যারা নারী পাচার করে, স্মাগলিং করে, আমি তাদের চিনতে পারি। আমার এলাকার থানায় আমি প্রমাণ সহ তাদের বিরুদ্ধে অভিযোগ করি, কিন্তু পুলিশ তাদের অ্যারেস্ট করবে বলে আমাকে বিদায় করে দেয়। কিন্তু অনেক দিন কেটে যায়, পুলিশ ওদের কাউকেই ধরে না। আমি আবার থানায় গিয়ে বলে আসি যে ওপর মহলে নালিশ করব। কিন্তু গতকাল বিকেলে আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম, কারা জানি আমাকে ধরে নিয়ে যায়। চোখ বাঁধা ছিল আমার। আমাকে ওরা খুব বাজেভাবে মেরে এই অবস্থা করে, তারপর ফেলে রেখে যায়। কিন্তু আমার এই অবস্থার জন্য দায়ী ওই পাচারকারীরা। তাদের প্রত্যেককে আমি চিনি। ওরা সবাই নামি দামি মানুষ। আমি ওদের সব ডিটেলস তোকে দিয়ে যেতে চাই। অপারেশনে যাওয়ার আগে ইয়াসিন আমাকে সব বলে যায় এবং সব অপরাধীদের পরিচয় দিয়ে যায়। অপারেশন থিয়েটারে সে জীবিত অবস্থায় গেল, ফিরে আসে মৃত অবস্থায়। একজন প্রতিভাবান ডাক্তারের অকাল মৃত্যু হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সেদিন আমি ইয়াসিনের লাশ ছুঁয়ে কথা দিই, ওর মা বোনকে আমি দেখব। সেই থেকে আমি ইয়াসিনের মা আর বোনের দেখাশোনা করছি। ইয়াসিনের বোন আরবি আমাকে নিজের বড় ভাই হিসাবে মানে। আমি তাদের একটা ফ্ল্যাট কিনে দিয়েছি। ইয়াসিনের মায়ের ঔষধ, আরবির পড়াশোনার খরচ সব আমি বহন করছি। আর ছবিতে আমাকে জড়িয়ে ধরা মেয়েটা হচ্ছে আরবি। আয়ানের চোখের কোণায় জল। হাতের আঙুল দিয়ে নিজের চোখের জল মুছে নেয় আয়ান। অনিন্দিতার চোখও জলে চিকচিক করছে। আয়ানকে ভুল বোঝার জন্য অনুশোচনা হচ্ছে। এত ভালো একটা মানুষকে কিনা সে ভুল বুঝলো। আমি দুঃখিত আয়ান ভাই। কোনো কথা নিজের মনে চেপে না রেখে সোজাসুজি জিজ্ঞেস করে নিবি, দেখবি সবটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, বাসায় যাবি? না, ঘুরতে যাব। কোথায়? আপনি যেখানে নিয়ে যাবেন। আয়ান মুচকি এসে গাড়ি স্টার্ট দেয়। আয়ান মনে মনে বলে, তোকে সবটা না জানানোর জন্য সরি হুরপুরি। সময় হলে তুই সবটা জানতে পারবি। একটা আর মাত্র একটা শয়তানকে দুনিয়া থেকে বিদায় করেই তোকে নিয়ে সুখে সংসার সাজাবো। আয়ান ড্রাইভ করে মতিঝিল শহীদ মতিউর পার্কে যায়। ওখানে ঝিল আছে একটা, যেটাতে বোট রাইড করা যায়। অনিন্দিতা বোট রাইড করতে অনেক পছন্দ করে। এখানে এসে খুব খুশি হয়ে যায়। আয়ান আর অনিন্দিতা গিয়ে একটা বোটে উঠে পড়ে। তারা অনেকক্ষণ বোট রাইড করে। রাইড শেষে দুজনে ফুচকা খায়, আইসক্রিম খায়। তারপর আয়ান অনিন্দিতাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের চেম্বারে চলে যায়। আজকেও চেম্বারে সবার আগে প্রবেশ করে নিশা। আবার নিশাকে দেখে আয়ানের মেজাজ বিগড়ে যায়। নিশা আয়ানকে দেখে ইনোসেন্ট ফেস ক্রিয়েট করে বিনয়ী সুরে সরি বলে। তারপর বলে, সেদিন আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আয়ান নিশাকে এক পলকে পরখ করে। আগের তুলনায় নিশার পোশাকে চেঞ্জ এসেছে। এখন নিশাকে শালীন দেখাচ্ছে।
আয়ান মনে করে হয়তো সেদিন আয়ানেরই ভুল ছিল। আয়ান নিশাকে সরি বলে, তারপর বলে, তা বলুন আপনার সমস্যা। নিশা নিজের সমস্যার কথা বলে। আয়ান নিশাকে আবার কিছু টেস্ট দেয়। টেস্ট করিয়ে নিশা রিপোর্ট নিয়ে আসলে আয়ান চেক করে বলে, আপনি কি আমার দেওয়া ওষুধগুলো ঠিকমতো খেয়েছিলেন? জি। কিন্তু আপনার তো সমস্যাটা কমলো না। কেন কমলো না স্যার? এবার আমাকে ভালো ওষুধ দিন। আয়ান নিশাকে প্রেসক্রিপশন লিখে দিয়ে বলে দেয়, 1 মাস পরে আবার দেখা করতে। নিশা প্রেসক্রিপশন হাতে নিয়ে খোশ মেজাজে বের হয়ে আসে। আয়ানের দেওয়া ওষুধগুলো আগের বার নিশা নিয়মিত খায়নি। আয়ান যা যা করতে বারণ করেছিল তা আরো বেশি করে করেছে, যাতে ওর অসুখ না সারে। অসুখ ভালো হয়ে গেলে আয়ানের সাথে কি বাহানায় দেখা করবে? বিষণ্ণ মনে ব্যালকনিতে বসে আছে ডালিয়া। পুরনো দিনের স্মৃতিচারণ করছে বসে বসে। ডালিয়ার জীবনে আনিসের আগমন ছিল শীতের কুয়াশার ন্যায়। চঞ্চল ডালিয়াকে কেমন শান্তশিষ্ট করে দিয়েছিল আনিসের ভালোবাসা। কিন্তু সময়ের পরিক্রমায় ভালোবাসার মানুষটার কুৎসিত রূপটা বেরিয়ে এসেছে। ডালিয়া মন থেকে এখন আর ভালোবাসায় বিশ্বাস করে না। ভালোবাসা বলতে কিছুই হয় না। বর্তমান যুগে খাঁটি ভালোবাসা নেই। ডালিয়া পারলে সারা দুনিয়ার মানুষকে চিৎকার করে বলতো, তোমরা ভালোবেসো না। ভুল মানুষকে ভালোবেসে নিজের ভালো থাকার দায়িত্ব তার হাতে তুলে দিও না। বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ পাবে তাহলে। ভালোবাসার দহনের যন্ত্রণা তীব্র থেকেও তীব্রতর হয়, যা সবাই সইতে পারে না বিধায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ডালিয়া নিজের বুকে পাহাড় সমান কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছে শুধুমাত্র অনিন্দিতার জন্য। নয়তো কবে সে আত্মহত্যার মতো ভয়ঙ্কর পাপ কাজটা করে বসতো। সেদিন আনিস ডালিয়াকে যেই যেই জায়গায় ছুঁয়েছে তার প্রতিটি স্পর্শ ডালিয়া সাবান দিয়ে বারে বারে ধুয়েছে। ডলতে ডলতে গায়ের চামড়া ছিলে গেছে, তবুও ডালিয়ার গা গোলাচ্ছে এখনো পর্যন্ত। ওই মুহূর্তটা মনে পড়লে ঘৃণা লাগছে। অথচ একটা সময় ছিল যখন আনিসের ছোঁয়ায় ডালিয়া স্বর্গসুখ পেত। আনিসের গায়ের গন্ধ ছিল পৃথিবীর সেরা পারফিউম। এখন তার উল্টো। তবে অনিন্দিতার জন্য ডালিয়ার খুব কষ্ট হয়। তার মেয়েটা বাবার ভালোবাসা ছাড়া বেড়ে উঠল। বাবা নামক ছায়াটা তার মাথার ওপর নেই। অল্প বয়সে টিউশন শুরু করলো টাকার অভাবে। ডালিয়া মনে করে সব দোষ তার। যেই সম্পর্কে ভালোবাসা ফিকে হয়ে গিয়েছিল সেখানে কেন সে বাচ্চা নিতে গেল? সংসার টিকানোর দায়। কই, সেই সংসার তো টিকলো না। তাই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকলেই একটা নতুন প্রাণ সৃষ্টির পরিকল্পনা করা উচিত। পরিকল্পনাবিহীন সন্তান জন্ম দিলেই শুধু হয় না, তাকে সুষ্ঠু সুন্দর জীবন দেওয়ার দায়িত্ব মা বাবার। ফাহামির পরিবারের মানুষজনের সামনে শাড়ি পরে সাজগোজ করে বসে আছে নেহা। ফাহামি শুধু নিষ্পলক চেয়ে চেয়ে দেখছে নেহাকে। কি মিষ্টি দেখতে মেয়েটা। ফাহামি সবাইকে নেহার কথা বলার পর কেউই নেহাকে তাদের বাড়ির পুত্রবধূ বানাতে দ্বিমত পোষণ করেনি। কারণ নেহা একটা ভালো পরিবারের মেয়ে। আজকে সবাই এসেছে নেহাকে বউ হিসেবে দেখতে। মেয়ের বাড়ির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই পাকা কথা সেরে ফেলা হবে। সকালে নেহা ঘুম থেকে উঠে 9টায়। তখনই নূরজাহান বেগম নেহাকে বলে নিজের ঘর পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি হয়ে থাকতে। আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাকে দেখতে আসবে আর তুমি এখন বলছো? নাহিদেই আমাকে রাতে বলেছে। ছেলের পরিবার ভালো, বড় বিজনেস আছে তাদের। আমি এখন বিয়ে করতে পারবো না মা। ছেলে তো দেখ আগে, তোর পছন্দ হবে দেখিস। পছন্দ না হলে বিয়ে করিস না। নেহা মুখ ফুটে কিছু না বললেও মনে মনে বলে, এই মন ইতোমধ্যে অন্য কাউকে দিয়ে দিয়েছে, তো অন্য কাউকে ভালো লাগবে কি করে? নূরজাহান বেগমের ফাহামিকে মনে ধরেছে। মাশাল্লাহ, হীরের টুকরো ছেলে। আর আয়ানের চাচাতো ভাই। শুনে তো এক পায়ে রাজি। এখন শুধু নেহার সিদ্ধান্তের অপেক্ষা। ফাহামির বাড়ির লোকেরা তো নেহাকে আগেই দেখেছে। বড়রা নেহাকে আর ফাহামিকে আলাদা কথা বলতে দেয়। ফাহামি আর নেহা ছাদে চলে যায়। ছাদের রেলিং ধরে দুজনে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে।
নীরবতা ভেঙে ফাহামি প্রথমে বলে ওঠে, তোমাকে আমি ভালোবাসি নেহা। অনিন্দিতার জন্মদিনে যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে ভালোবাসি। অনিন্দিতার মাধ্যমে তোমাকে মনের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না। বাড়ি থেকে আমার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল বিধায় সুযোগ বুঝে তোমার কথা বলে দিলাম। কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। ফাহামি অবাক চোখে নেহার দিকে তাকায়। আমি অন্য কাউকে ভালোবাসি, এই কথাটা ফাহামির কানে বারবার বাজতে থাকে। ফাহামির বুকটা কেমন চিনচিন ব্যথা করছে। নিজেকে বহু কষ্টে শান্ত করে নেহার দিকে প্রশ্ন ছুড়ে দেয় ফাহামি, তা কে সেই ভালোবাসার মানুষ? বলা যাবে না, সে আমার হৃদয়ের গোপন কুঠুরিতে চুপটি করে বসে আছে। তবে তার প্রতি আমার ভালোবাসাটা একতরফা, সে আমাকে ভালোবাসে না। এখন ফাহামির একটু শান্তি লাগে। আমি তোমাকে ভালোবাসি নেহা, তোমাকে সুখী রাখবো, আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়াতে দিব না, প্রমিস। নেহা মুচকি এসে বলে, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ফাহামি বিশ্ব যে হাসি দেয়। দুজনে হাসি মুখে নিচে নেমে আসে। বড়রা তাদের হাসি মুখ দেখে বুঝতে পেরে যায় এই বিয়েতে ছেলে মেয়ে রাজি। ফাহামি আর নেহার বিয়ের ডেট ফিক্সড করা হয় সামনে শুক্রবারের পরের শুক্রবার। খাওয়া দাওয়া শেষে সবাই চলে যায়। ফাহামিকে বিয়ে করতে নেহা হ্যাঁ বলেছে কেন জানেন? এর অন্যতম কারণ হচ্ছে ফাহামির ভালোবাসা। ফাহামি যে নেহাকে ভালোবাসে এটা নেহা ফাহামির আচার আচরণে বুঝত। নেহা বুদ্ধিমতী মেয়ে, তাই ভেবেচিন্তে ফাহামিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যাদের ভালোবাসি তাদের থেকে বেটার হচ্ছে তারা যারা আমাদের ভালোবাসে। নেহা জানে আয়ান কোনোদিন তার হবে না, তাই সে আয়ানের ভাইয়ের বউই না হয় হয়ে যাবে। প্রথমে নেহা ভেবেছিল যে ফাহামিকে বিয়ে করলে আয়ান সব সময় ওর সামনে পড়বে, যার কারণে ওর কষ্ট হবে। কিন্তু পরক্ষণেই নেহা ভাবে যে আয়ানকে ভালোবেসে তার ভাইয়ের সাথে সুখে সংসার করা একটা চ্যালেঞ্জ, আর নেহা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। এমনিতেও বিয়ে তো করতেই হতো, বাবা নেই, ভাইয়ের ঘাড়ে পড়ে আর কত খাবে। ফাহামির পরিবার বিয়ের পর পড়াশোনা করাতেও রাজি। সব ভেবেচিন্তেই নেহা ফাহামিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। রোকেয়া মঞ্জিলের সবাই খুশি, ফাহামিদাও খুশি। তার ছেলের বউ হচ্ছে পুলিশের বোন, এখন খুঁজতে হবে ফাহাদের বউ। ঘটক ফাহাদের জন্য অনেক বউ দেখিয়েছে, একদিক দিয়ে পছন্দ হয়তো আরেক দিক দিয়ে হচ্ছে না। টেবিল জুড়ে অসংখ্য মেয়ের ছবি, সবাই হাতে নিয়ে নিয়ে ছবি দেখছে। ফাহাদ এক কোনায় উদাসীন হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে আনিয়া ফোন হাতে নাচতে নাচতে নিচে নামছে। একদম শেষে সিঁড়িতে এসে পায়ে পা বাঁধিয়ে পড়ে যেতে নাই, তখনই ফাহাদ গিয়ে আনিয়ার কোমর বরাবর নিজের হাত গলিয়ে আনিয়াকে ধরে নেয়। এখানে আনিয়ার ফাহাদের মধ্যে একটা কিউট মোমেন্টের সৃষ্টি হয়। কয়েক সেকেন্ড ফাহাদ আনিয়ার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। আনিয়া ছুটে যাওয়ার জন্য নড়ে চড়ে উঠলে ফাহাদ তাকে ছেড়ে দিয়ে গলা ঝাড়ে। আলিয়া এসে শাসন করা ভঙ্গিতে আনিয়াকে বলে, এত বড় মেয়ে হয়েছ, এখনো ধেই ধেই করে নাচতে হবে? একটু নরম তরম হয়ে চলতে পারো না? আমি কই বড় হলাম? পাশ থেকে ফাহামি দাঁত কিলিয়ে বলে ওঠে, আজ বিয়ে দিলে কাল 2 বাচ্চার মা হয়ে যাবি, আর তুই নাকি এখনো বড় হসনি। আনিয়া ফাহামির দিকে কটমট করে তাকায়। ফাহামি ভয় পাওয়ার নাটক করে। সবাই দেখাদেখির পর ফাহাদের জন্য একটা মেয়ের ফটো সিলেক্ট করে। মেয়েটা বেশ সুন্দরী, মডার্ন। আনিয়া আগ্রহ নিয়ে যায় ছবি দেখতে। ফাহাদের জন্য পছন্দ করা পাত্রীকে আনিয়া এত আগ্রহ নিয়ে দেখতে চাচ্ছে বলে ফাহাদের মনের কোনায় কিঞ্চিত ব্যথা অনুভব হয়। ফাহাদ মুখ ভার করে এখান থেকে চলে যেতে নিলে রোকেয়া বেগম তাকে ডাক দিয়ে থামিয়ে দেয়। দাদির ডাকে ফাহাদ থেমে গেলে তিনি তাকে হাতের ইশারায় কাছে ডাকেন। ফাহাদ দাদির কাছে গেলে তিনি ফাহাদকে মেয়েটার ছবি দেখান। মেয়েটাকে দেখে ফাহাদ কেমন নাক সিটকিয়ে চলে যায়। ফাহাদের যাওয়ার পানে সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়। বাড়িতে সবাই ফাহাদের বউ দেখা নিয়ে প্যারায় আছে। সবার ইচ্ছে 2 ভাইকে একসাথে বিয়ে করাবে,
কিন্তু ফাহাদ কোনো মেয়েকে পছন্দ করছে না, আর ফাহামির বিয়ের তারিখ ক্রমশ এগিয়ে আসছে। এই নিয়ে বাড়ির সবার চিন্তার শেষ নেই। যত সুন্দরী মেয়েই দেখানো হোক না কেন, তাকে দেখে ফাহাদ নাক সিটকাবেই। এজন্য তার অভ্যাসে পরিণত হয়েছে। ফাহমিদা ভাবছে, ছেলের আবার কোনো পছন্দ আছে নাকি? ফাহামির মতো ভালো ঘরের মেয়ে পছন্দ করলে তো আপত্তি নেই, কিন্তু যদি পচা শামুকে পা কেটে বসে, তাহলে তো ঝামেলা। যাই হোক, বলবে তো, কিন্তু ও তো কিছুই বলে না। নাকি ছেলের বিয়ে করার ইচ্ছে নেই? অন্য কোনো সমস্যা নেই তো আবার? ফাহমিদা নিজের কপালে নিজে একটা চাপড় দেয় এইসব উল্টোপাল্টা ভাবনার জন্য। আয়ান আর অনিন্দিতার সম্পর্কের উন্নতি হয়েছে। এখন তারা এখানে ওখানে ঘুরতে যাচ্ছে, কফি খাচ্ছে, সিনেমা দেখছে, একদম প্রেমিক প্রেমিকার ন্যায়। নিশা আয়ানকে প্রায়ই কল দেয় শরীর খারাপের বাহানায়। আয়ানও নিশার সাথে যথাসম্ভব ভদ্রভাবে কথা বলে, কিন্তু নিশা চায় আয়ানকে নিজের কথার জালে ফাঁসাতে, কিন্তু কোনোভাবে আয়ানকে বশে আনতে পারছে না। আয়ানের এমন শীতল ব্যবহারে নিশার জেদ বেড়ে যায়। এখন সে যে কোনো মূল্যেই আয়ানকে চায়। আয়ান আর অনিন্দিতা একটা কফি শপে এসেছে। একটা কোল্ড কফি আর একটা ক্যাপাচিনো কফি অর্ডার দিয়ে নিজেরা কথা বলায় ব্যস্ত ছিল। তখনই নিশা তার বন্ধু বান্ধব নিয়ে এই কফি শপে আসে। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা, গল্প গুজবে মশগুল। আয়ানকে প্রথমে দেখতে পায় না। হঠাৎ নিশার চোখ পড়ে ওদের থেকে বেশ খানিকটা দূরে। আয়ান একটা মেয়ের সাথে বসে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, তবে তার বেশ লম্বা চুল। ওগুলো বারবার সামনে চলে আসছিল, আর আয়ান সেগুলো মেয়েটার কানে গুজে দিচ্ছিল। নিশা নিজের হাতে থাকা কাচের গ্লাসটা জোরে চেপে ধরে। যদি এটা কোনো মুভি বা সিরিয়াল হতো, তাহলে কাচের গ্লাসটা এতক্ষণে ভেঙে যেত, কিন্তু বাস্তবে এমন হয় না। আয়ানকে দেখতে দেখতে নিশা নিজের খবরই ভুলে যায়। হঠাৎ হুঁশ আসে তার গালে কারো স্পর্শ পেয়ে। তাকিয়ে দেখে আদিত্য নিশার এলোমেলো চুলগুলোকে কানের পিছনে গুজে দিচ্ছে। নিশা একটু চমকে আদিত্যের দিকে তাকালে আদিত্য বলে, কফির বদলে চুল খাবি, তাই চুলগুলো ঠিক করে দিচ্ছি। নিশা একটু অবাক চোখে আদিত্যের দিকে তাকায়। আদিত্য কফি খেতে খেতে বাকিদের সাথে কথা বলতে থাকে। নিশার দিকে আর কোনো খেয়াল নেই তার। নিশা বন্ধুদের কাছ থেকে উঠে গিয়ে আয়ানের পাশে যায়। তখন অনিন্দিতাকে দেখতে পায়। নিশা ভ্রু কুঁচকায়। তারপর আয়ানকে ডাক দিয়ে বলে, হ্যালো ডক্টর আয়ান শুভ্র। এই বলে হ্যান্ডশেকের জন্য তার হাতটা বাড়িয়ে দেয়। আয়ান একবার নিশার হাতের দিকে তাকাচ্ছে, আরেকবার অনিন্দিতার দিকে। ও মূলত কনফিউজড। নিশার সাথে হ্যান্ডশেক করলে অনিন্দিতা না আবার খেপে বসে। শেষ পর্যন্ত আয়ান নিজের হাত গুটিয়ে রেখেই জবাব দেয়, হাই। নিশা একটু অপমানিত বোধ করে হাতটা নামিয়ে নেয়। তারপর হেসে হেসে বলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? হার্টের সমস্যা নিয়ে কিভাবে ভালো থাকি বলুন? তা আপনার সাথের মেয়েটা আপনার কি হয়? অনিন্দিতা এবার বলতে নেয়, আমরা দুজন খালাতো। অনিন্দিতার কথার মাঝখানে আয়ান বলে বসে, ও আমার উডবি ওয়াইফ। নিশা অবিশ্বাস্য সুরে বলে, কি? হাউ ইটস পসিবল? আপনি তো সিঙ্গেল ছিলেন। সিঙ্গেল ছিলাম, এখন আর নই। নিশার মাথাটা কেমন চক্কর কাটছে। এমনিতে অনিন্দিতাকেও পছন্দ করে না, এখন তো ওকে দু চোখের বিষ মনে হবে। নিশা অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে সেন্সলেস হয়ে যায়। এমনিতে ওর শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই, বিধায় এ অবস্থা। নিশা সোজা ফ্লোরে পড়ে যায়। আয়ান ওকে ধরতে চেয়েও পারেনি। নিশার বন্ধু বান্ধবীরা এগিয়ে আসে। সবাই মিলে ধরাধরি করে ওর মাথায় পানি ঢালে। আয়ান ওর পালস চেক করে দেখে ও অনেকটাই দুর্বল, তাই একটা গ্লুকোজ স্যালাইন দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে। নিশার জ্ঞান ফিরলে সে নিজেকে আদিত্যের কোলে দেখতে পায়। ওকে দেখেই মনে হচ্ছে ছেলেটা খুব চিন্তা করছে। নিশাকে পিট পিট করে চোখ খুলতে দেখে আদিত্য ঠোঁট মেলে হাসে।
আদিত্যের হাসি মাখা মুখ দেখে নিশা আবার চোখ বন্ধ করে নেয়। চোখ মেলে রাখার শক্তি তার নেই। আয়ান আর অনিন্দিতা হসপিটালে এসেছে। নিশাকে গ্লুকোজ স্যালাইন দেওয়া হচ্ছে, আর ওরা সবাই বাহিরে অপেক্ষা করছে। স্যালাইন শেষ করার কিছুক্ষণ পর নিশা পুরোপুরি তাকায়। তখন আদিত্য আর একটা মেয়ে ফ্রেন্ড ওর পাশে বসা ছিল। আয়ান আর অনিন্দিতা খানিকটা দূরে। নিশার চোখ আয়ান আর অনিন্দিতাকে ভালো করে পর্যবেক্ষণ করে। যা বুঝতে পারে তা হলো আয়ান অনিন্দিতা রাজ্যটক। কিন্তু তাতে কি হয়েছে? নিশা কি এইভাবে ওই মেয়ের কাছে হেরে যেতে পারে? না তো। যেভাবেই হোক আয়ানকে পেতে হবে। নিশা বুকে হাত দিয়ে ব্যথা পাবার নাটক করে বলে ওঠে, আহ! আয়ান, বুকটা খুব ব্যথা করছে। আয়ান দৌড়ে নিশার কাছে যায়। নিশা আবারও বলে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভিড় কমাতে বলুন। আয়ান বাকি সবার উদ্দেশ্যে বলে, প্লিজ আপনারা সবাই বেরিয়ে যান। ও কিছুক্ষণ রেস্ট নিক, তারপর বাড়ি যাবে। অনিন্দিতা, চল। সবার সাথে সাথে আয়ানও বেরিয়ে যেতে নিলে নিশা ওর হাতটা ধরে নেয়। তারপর বলে, আপনি থাকুন প্লিজ, আপনার সাথে আমার কিছু কথা আছে। আয়ান অনিন্দিতার দিকে তাকালে অনিন্দিতার চোখের ইশারায় আয়ানকে থাকতে বলে সে বেরিয়ে যায়। নিশার অবস্থা দেখে মনে হচ্ছে ও সত্যি অসুস্থ, তাই একজন ডক্টর হিসাবে আয়ানের ওর পাশে থাকা জরুরি। মিস নিশা, আমি জানি আপনার শারীরিক কন্ডিশন ভালো নয়, কিন্তু এর জন্য দায়ী আপনি। আপনি অ্যালকোহলে আসক্ত, যার জন্য আপনার এই অবস্থা। আপনি মেডিসিন নিচ্ছেন, কিন্তু নিজের উগ্র চলাফেরা থামাচ্ছেন না। এইভাবে চলতে থাকলে আমি কেন, দুনিয়ার কোনো ডক্টরে আপনাকে ভালো করতে পারবে না। আপনি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলুন। ডক্টর, আমি আপনাকে কিছু বলতে চাই, ভরসা করে বলতে পারি? আপনি যদি চান তাহলে বলতে পারেন, আমাকে ভরসা করতে পারেন। আমি উগ্র, বদমেজাজি। আমি একটা ছন্দহীন জীবন টেনে নিয়ে যাচ্ছি। আমার এই জীবনের জন্য দায়ী আমার প্যারেন্টস। তারা ছোটবেলা থেকে আমাকে মেয়েদের হাতে ছেড়ে দিয়েছে। মা বাবার সাথে বসে একসাথে খাবার খাইনি কোনোদিন। ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করিনি কোনোদিন। ওনারা আমাকে জন্ম দিয়েছে, আমার জৈবিক সব চাহিদা মিটিয়েছে, কিন্তু আমার মানসিক চাহিদা মিটাতে পারেনি। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, তার দেখভাল কেউ করে না। তারা শুধু আমাকে টাকা দিয়ে রেখেছে। যদি কোনো সময় মাকে গিয়ে জড়িয়ে ধরেছি, ফোনে কার্ড ধরিয়ে দিয়েছে। বাবার কাছে গল্প করতে গিয়েছি, উনি ড্রাইভারকে বলে দিয়েছে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য। স্কুলে বা কলেজে প্যারেন্টস মিটিং হলে আমি আমার মা বাবাকে নিয়ে যেতে পারিনি কোনোদিন। সবাই তাদের মা বাবার সঙ্গে বা কোনো রিলেটিভসদের সাথে আসতো, কিন্তু আমার সবকিছু ছিল সার্ভেন্টরা। তবে আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে, তবে সেটা শুধুই মৌখিক ভালোবাসা। আমি ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠলে কেউ আমায় ঘুম পাড়িয়ে দেয়নি। মা মা করে কত কেঁদেছি, মা পাশের রুমে ছিল, আমার কাছে আসেনি। ধীরে ধীরে আমি বড় হই, আমাকে শাসন করার মতো কেউ নেই, যা মন চায় তাই করি। এমন এমন বন্ধু বান্ধব তৈরি হয়ে সবাই মদ্যপান করে, রাতভর পার্টি করে, আমিও তাদের সাথে মিশে যাই। দেশি বিদেশি সব রকম মদ ট্রাই করা শেষ, সিগারেটও খাই। কি করব? কেউ তো আমার মাথায় হাত বুলিয়ে বলেনি যে এসব ভালো না। ধূমপান মানুষের হায়াত কমিয়ে দেয়। রাতের পর রাত জেগে থাকলে বাহিরে পার করে দিলেও কেউ কিছু বলেনি। আমি আমার কষ্টের সময় কাউকে পাশে পাইনি। নিশার চোখে জলে টইটম্বুর। নিশার জন্য এই মুহূর্তে আয়ানের খুব মায়া হচ্ছে, তাই ও সিদ্ধান্ত নেয় নিশার পাশে থাকবে, ওর বন্ধু হয়ে ওকে সঠিক পথে আনবে। তাই আয়ান সান্ত্বনা দিবার জন্য বলে, সব ঠিক হয়ে যাবে নিশা, এখন থেকে তুমি আমাকে তোমার পাশে পাবে। অনিন্দিতাকে ডালিয়া কল দিয়ে বাসায় ফিরতে বলেছে, তাই ও আয়ানের থেকে বিদায় নিতে কেবিনের দরজা খুলে। তখন নিশা ওকে দেখে আয়ানের বুকে লেপ্টে গিয়ে কান্না করতে থাকে। আয়ান সান্ত্বনা দিবার জন্য ওর পিঠে আলতো করে হাত বুলায়। অনিন্দিতা ভিতরে ঢুকতে গিয়ে আবার পিছিয়ে যায়। আয়ানকে একটা মেসেজ দিয়ে চলে আসে ওখান থেকে।
অনিন্দিতা যেতে দেখে নিশার মুখে হাসির রেখা স্পষ্ট হয়। এই যেন ছোট্ট সফলতার শয়তানি হাসি। অনেক হয়েছে, ফাহাদ আর পারছে না। এবার সিদ্ধান্ত নিয়েছে নিজের মনের কথা আনিয়াকে বলেই দিবে, যা হবার হোক। আনিয়া যদি রিজেক্ট করে দেয় তাহলে কাউকে না জানিয়ে বিদেশ চলে যাবে, আর কোনোদিন দেশে ফিরবে না। কিন্তু এই মাথা মোটা মেয়ে কি ভালোবাসার বোঝে? ফাহাদকে যদি উল্টোপাল্টা কিছু বলে দেয়, যদি কান্না করে দেয়, বাড়ির সবার কাছে নালিশ করে দেয়, যদি। ফাহাদ আর নিতে পারছে না, কাউকে বলতে পারছে না। ফাহমি আর আয়ানের মতো এতটা স্পষ্টভাষী নয় বলেই আজ তার এত প্যারা। ফাহাদ নিজের মনে বকবক করতে করতে রুম জুড়ে পায়চারি করছে। তখনই আনিয়া আসে ব্ল্যাক কফি নিয়ে। ফাহমিদা আনিয়াকে দিয়ে কফি পাঠিয়েছে, হাতের কাছে আর কাউকে পাচ্ছিল না তাই। ফাহাদ কেমন বিড়বিড় করতে দেখে আনিয়া ভ্রুকুসকে বলে, কি ভাইয়া, তোমাকে ভূতে ধরেছে নাকি? ফাহাদ আনিয়ার দিকে তাকায়। আনিয়াকে দেখে আবার ওর থেকে চোখ ফিরিয়ে নিয়ে মনে মনে বলে, ওকে দেখলেই আমি নার্ভাস হয়ে যাই কেন? তারপর আনিয়ার দিকে তাকিয়ে তুতলিয়ে বলে, আ আমাকে ভূত ধরবে কেন? আমি ঠিকই আছি, তুই এখানে কেন এসেছিস? বারে, আমি নিজে থেকে এসছি নাকি? কাকিয়াই তো আমাকে কফি দিয়ে পাঠালো। ফাহাদ আনিয়ার থেকে কফিটা নিয়ে টেবিলে রেখে দিয়ে বলে, কফি দেওয়া হয়ে গেছে, এবার চলে যা। আনিয়াকে হাত ধরে বাইরে বের করে দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। আনিয়া বাইরে বোকার মতো দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলে, এর আবার কি হলো? এমন বিহেভ করছে কেন? ডাল মে কুছ কালা হে, প্রেমে পড়লো নাকি? তারপর এক আঙুলে নিজের গাল চুলকাতে চুলকাতে হেঁটে চলে যায় নিজের রুমে। গিয়ে আনা ড্রামা নিয়ে পড়ে। রাস্তার ধারে আয়ান অনিন্দিতা দাঁড়িয়ে ফুসকা খাচ্ছিল আর হেসে হেসে কথা বলছিল। নিশার গাড়িটা ওদের পাশ কাটিয়ে চলে যায়। কিছু দূর গিয়ে নিশা লুকিং গ্লাসে আয়ান আর অনিন্দিতাকে দেখতে পায়। সাথে সাথে পিছনে ফিরে ওদের এমন হাসি খুশি দেখে নিশার পিত্তি জ্বলে যায়। ইচ্ছে করছে এখনই গিয়ে অনিন্দিতাকে গাড়ির চাকার নিচে ফেলে পিষে দিতে। আজই ওর একটা ব্যবস্থা করতে হবে। আগামীকাল রাতে 50টা মেয়ে পাচার হবে, যার মূল কারিগর আনিস। আনিস নিয়ত করেছে এটাই তার শেষ খারাপ কাজ। এরপরে সে তওবা করে আল্লাহর দিকে ফিরে যাবে, হজ করে আসবে। হুজুরেরা ওয়াজ করে যে আল্লাহ ক্ষমাশীল, অন্যায়কারী তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যে জেনে বুঝে মানুষের জীবন ধ্বংস করে, আসলে কি তার ক্ষমা মিলে? সে কি শাস্তি পায় না? আর মাত্র একটা মেয়ে বাকি। একদিনের মধ্যেই একটা মেয়ে জোগাড় করতে হবে। নিশা অজান্তেই তার বাবাকে সাহায্য করতে এগিয়ে আসে। একটা লোকের সাথে কথা বলে ফাইনাল করে নেয় যে আজই অনিন্দিতাকে পাচারকারীদের হাতে তুলে দিবে। লোকটার হাতে নিশা মোটা অঙ্কের টাকা গুঁজে দেয়। ওদিকে আনিসও বলেছে আজকের ভিতরে একটা মেয়ে জোগাড় করতে পারলে মোটা অঙ্কের টাকা দিবে। গাঁটটা গোটটা কালো মতো লোকটার তো ঈদ লেগে গেছে। আর উল্টো দিকে আয়ানের প্ল্যান হচ্ছে আজকে শেষবারের মতো আরেকটা খুন করবে, নিজের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিবে। তারপর অনিন্দিতাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। প্ল্যান অনুযায়ী একটা সুন্দর বক্সে অনেকগুলো টাকার বিষাক্ত প্রাণীর বিষ লাগিয়ে ফুলের মতো সুইটা রেখে দেয়। এমন ভাবে ওইটা রাখে যে বক্সটা খোলা মাত্রই সুইটা গিয়ে ঘাড়ে ফুটবে। বক্সের বাহিরে সুন্দর করে লেখা, আনিসুর রহমান ব্যতীত অন্য কারো এই বাক্সটা খোলা নিষেধ। এই লেখা দেখে অন্য কেউ এটা খুলবে না, কারণ এমন অনেক কিছুই আছে যা দেখা অন্যদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। সুন্দর করে বক্সটা কুরিয়ার করে দেয়। নাম ঠিকানা বিহীন একটা পার্সেল চলে যাবে আনিসুর রহমানের ঠিকানায়, আর কেড়ে নিবে বাকি সবার মতো তার প্রাণ। কিন্তু আয়ান জানে না তাকে একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুলিশ কড়া নজরদারিতে রেখেছে। প্রচন্ড গরম পড়েছে। এই গরমে বাসা থেকে বের হওয়া কষ্টকর। ফাহাদ চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছে কিভাবে ভালোবাসার মানুষকে প্রপোজ করলে সে অবশ্যই রাজি হবে।
চ্যাট জিপিটি তাকে পরামর্শ দিয়েছে, আগে বুঝতে হবে আনিয়া কি চায়, ওর কেমন লাইফ পার্টনার পছন্দ। বুঝতে বুঝতে তো দেরি হয়ে যাবে, এত বোঝাবুঝির কাজ নেই। ফাহাদ ঠিক করেছে, যা হওয়ার হোক, সে যে কোনোভাবেই আনিয়াকে আজ প্রপোজ করে দিবে। ফাহাদ সারা দিন ভাবে কি বলবে কি বলবে না। ও সিদ্ধান্ত নেয় আজ রাতে আনিয়াকে সবটা বলে দিবে। বিকেলে রোকেয়া মঞ্জিলে আজও রোজকার মতো চায়ের আড্ডা বসেছে। আড্ডায় ছোট বড় সকলে উপস্থিত। এই মুহূর্তে রোকেয়া বেগম গলা ঝেড়ে প্রস্তুতি নেয় কিছু বলবার। রোকেয়া বেগম বলার আগে আফসার বলে ওঠে, আম্মা, আমার একটা ইচ্ছা আছে। আমি একটা জিনিস চাই, আপনার থেকে, আলমগীরের থেকে আর আলিয়ার থেকে। উপস্থিত সবাই আগ্রহ নিয়ে আফসারের দিকে নজর দেয়। সবার মনে একটাই প্রশ্ন, আফসার আবার কি চাইবে? রোকেয়া বেগম বলে, কি চাও আফসার? খুব মূল্যবান একটা জিনিস চাই। ভনিতা না করে খুলে বলো। আম্মা, আমি আনিয়াকে আমার পুত্রবধূ করতে চাই। আনিয়ার মতো এত মিষ্টি একটা মেয়ে অন্য ঘরের শোভা বৃদ্ধি করবে তা আমি মানতে পারবো না। আমার বহু দিন ধরে এই চাওয়া। আনিয়াকে ছোটবেলা থেকে বড় হতে দেখছি, ওর চাল চলনে কোনো অশ্লীলতা নেই। আজকালকার মেয়ে হয়েও আমার ভাতিজিটা কি ভদ্র। আপনারা যদি রাজি থাকেন তাহলে ফাহাদের বিয়েটাও ফাহামির সাথে সাথে শুক্রবারে সেরে ফেলবো। গোটা বসার ঘর জুড়ে পিনপিনে নীরবতা। আনিয়ার গলার বিস্কিট আটকে গেছে। ফাহাদ তো মেঘনা চাইতে বৃষ্টির নাগাল পেয়ে গেছে। এখন টান টান উত্তেজনা। আফসার রোকেয়ার মুখের দিকে তাকিয়ে আছে। রোকেয়া বেগমের মুখ গম্ভীর। হঠাৎ উনি মুস্কি এসে বলেন, আমিও চাই আমার নাতনিটা বাড়িতে থাকুক, কিন্তু সবার আগে ছেলে মেয়ের মতামত নেওয়া জরুরি। তুমি কি তোমার বউ আর ছেলের মত নিয়েছ আফসার? ওর অন্য কাউকে পছন্দ আছে কিনা তা জানো? ফাহমিদা কথার মাঝখানে বলে ওঠে, ফাহাদের ওইসব স্বভাব নেই আম্মা। তাছাড়া আনিয়াকে আমারও ভালো লাগে। রোকেয়া বেগম এইবার ফাহাদের দিকে তাকায়। ফাহাদ লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। আনিয়া তো অনেক আগে এখান থেকে চলে গেছে। কি বাড়ি রে বাবা! পাত্রপাত্রীর সামনে তাদের বিয়ের আলাপ করলে তারা লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। তো ওরা একটু আলাদাভাবে এসব কথা বলতে পারে না? আজব। আনিয়া এসব বলতে বলতে রুমের ভিতর গিয়ে দরজা আটকে দেয়। রোকেয়া বেগম হাসে, তারপর বলে, দুটিতে লজ্জা পেয়েছে। আমার মনে হচ্ছে ওদের আপত্তি নেই এ সম্বন্ধে, তাই আলিয়াকে দায়িত্ব দিলাম আনিয়ার মতামত জানার, আর ফাহমিদা জানবে ফাহাদের মতামত। তোমাদের কারোর কিছু বলার আছে? আলিয়া আমতা আমতা করে বলে, আম্মা জি, মাই, দূরে থাকলে ভালোবাসা বাড়ে। তুমি কি বলতে চাইছো? এই বিয়েতে তোমার মত নেই? আসলে আম্মা, আমি বলতে চাচ্ছিলাম। আলিয়ার কথার মাঝখানে আলমগীর বলে ওঠে, আমাদের কোনো আপত্তি নেই আম্মা, আলিয়ারও আপত্তি নেই। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, এতে আবার কার কি সমস্যা? ফাহাদের মতো একটা ছেলে পাবো আনিয়ার জন্য। আলিয়ার মুখটা চিমিয়ে যায়, আর কিছু না বলে মুখ কালো করে চলে যায় নিজের রুমে। আনিয়া বকে বালিশ চেপে শুয়ে আছে। আজ পর্যন্ত বিয়ে নিয়ে তেমন কিছু একটা ভাবেনি, কিন্তু ড্রামা দেখে দেখে রোমান্টিক সিনগুলো মাথায় গেঁথে রেখেছে। ফাহাদকে তো কোরিয়ান ড্রামার হিরোদের মতোই লাগে অনেকটা। বিয়ের পরে কি ও ওদের মতোই রোমান্টিক হবে? কিন্তু এত বছর ভাই ভাই ডেকে এখন তার সঙ্গে রোমান্স করতে লজ্জা করবে তো। এই নিয়ে আনিয়া মহা চিন্তায়। এমনিতে ফাহাদকে নিয়ে ওর তেমন কোনো সমস্যা নেই, কিন্তু বাসর রাতে ভাইয়ের সাথে কিভাবে কি করবে? আনিয়া এমন ভাব করছে যেন ফাহাদ ওর মায়ের পেটের ভাই। এই মুহূর্তে ফাহাদ ওর সামনে থাকলে নিশ্চিত গলায় দড়ি দিতে চাইতো, এমন মাথা মোটা একটা মেয়েকে ভালোবাসার অপরাধে। অনিন্দিতা টিউশন শেষে বাসায় ফেরার জন্য বের হয়। রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না, তাই হাঁটা শুরু করে এই কড়া রোদের মধ্যেই। হঠাৎ নিশার চিৎকার শোনা যায়, হেল্প হেল্প! অনিন্দিতা নিশার কণ্ঠ চিনে। মনে হচ্ছে পাশের গলি থেকেও চিৎকার ভেসে আসছে।
অনিন্দিতা সাহায্য করার জন্য এগিয়ে যায়। গিয়ে দেখে কয়েকজন ছেলে নিশাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। অনিন্দিতা এসেছিল সাহায্য করতে, কিন্তু ছেলেগুলো নিশাকে ছেড়ে অনিন্দিতাকে এসে ঝাপটে ধরে অজ্ঞান করে দেয়। অনিন্দিতা কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারায়। অজ্ঞান অনিন্দিতার মায়াবী মুখে নিশা হাত বুলাতে বুলাতে বলতে থাকে, শুধু সুন্দরী হলে হয়, বুদ্ধিও তো থাকা লাগে নাকি? নির্বুদ্ধিতার কারণে আজ তোমার এই অবস্থা হলো। কেন যে মানুষের উপকার করতে যাও, নিজের সুরক্ষার কথা না ভেবে। কাল থেকে বদলে যাবে তোমার পরিচয়। এই নিষ্পাপ চেহারায় কলঙ্কের ছাপ পড়বে। তুমি হবে অন্য দুনিয়ার বাসিন্দা, আর আমি হব তোমার রাজপুত্রের মনের রানী, যার মনেতে এখনো তোমার বসতি। ট্রাস্ট মি, তাকে আমি কষ্ট দিব না, খুব যত্ন করে নিজের করে নিব। ওর মন থেকে তোমাকে মুছে দিব চিরতরে, প্রমিস। নিশা হাসতে হাসতে হেলে দুলে চলে যায় গাড়ি করে, আর অনিন্দিতাকে দিয়ে যায় ছেলেগুলোর হাতে। ওরা অনিন্দিতাকে সোজা নিয়ে যাবে বাকি মেয়েদের কাছে। সব ঠিকঠাক থাকলে আজই ওদের সবাইকে পাচার করে দেওয়া হবে। ওদের পাচারের জন্য অলরেডি মোটা অঙ্কের টাকা নিয়ে রেখেছে আনিস। ঠিকঠাক মেয়ে ডেলিভারি হলে আরো টাকা পাবে। আনিসের ম্যানেজার ওকে কল দিয়ে জানায় 50 নাম্বার মেয়েটাও পেয়ে গেছে। আনিস খুশি হয়। ম্যানেজার বলে, আপনি একবার চেক করবেন না স্যার? তার দরকার নেই, তোমাকে ভরসা করি। আনিস ভাবে, এরপর যখন ও ভালো হয়ে যাবে তখন তার বড় মেয়েকেও নিজের কাছে নিয়ে আসবে। ডালিয়া চাইলে আসবে, নয়তো না। বহুদিন হলো আনিস নিজেকে আয়নায় দেখে না। আজ আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। রুমের বাকি সব আসবাবপত্রের মতো আয়নাটাও বেশ দামি, তবে এর ব্যবহার হয় না বললেই চলে। আয়নাতে জমে থাকা ধুলো ময়লা তারই প্রমাণ দেয়। আনিস নিজের হাত দিয়ে ধুলো পরিষ্কার করার সময় মনে হয়, তার বাড়িতে তো এত কাজের লোক, তাহলে তার রুমের আয়নায় ধুলো জমা থাকবে কেন? আনিসের আন্ডারে কাজ করে ওরা ফাঁকি দেয়। মুহূর্তেই চল শক্ত হয়ে ওঠে আনিসের। রাগে আনিস বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে ওর চোখ যায় আয়নায় ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের উপর। বলিষ্ঠ সুন্দর আনিস এখন মধ্যবয়স্ক। তার চুল দাড়িতে পাক ধরেছে, গলার চামড়া কিছুটা কুঁচকে গেছে। হঠাৎ আনিস খেয়াল করে গলা একটা হুলের মতো চিহ্ন। ভয়ে শিউরে ওঠে আনিস। আবার ওই বিষাক্ত হুল নয় তো? মুহূর্তে রাগ ভুলে আনিসের চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে। মৃত্যুর ভয় তাকে আঁকড়ে ধরেছে। কিন্তু তার কাছে তো কোনো চিঠি আসেনি, তবে টাকা ভর্তি একটা সুন্দর বক্স এসেছিল। নিজের জীবন নিয়ে কোনো রিস্ক নিবে না আনিস। তার হাতে আর কতটুকু সময় আছে এইটাও জানা নেই। তাই নিজের পার্সোনাল ডক্টরকে সাথে সাথেই কল করে। ডক্টর আনিসকে ইমিডিয়েটলি তার চেম্বারে যেতে বলে। আনিস দৌড়ে কোনো মতে গাড়িতে চেপে বসে, তারপর রওনা হয়। আয়ান হসপিটালে ডিউটি করছে অনেকক্ষণ যাবৎ। অনিন্দিতার জন্য আয়ানের মনটা কেমন খসখস করছে। ইচ্ছে করছে এখনই গিয়ে একবার কথা বলে আসতে, কিন্তু এত রোগী লাইনে দাঁড় করিয়ে রেখে কিভাবে যাবে? নিজের মনকে কোনো মতে বুঝিয়ে আয়ান রোগী দেখায় মনোনিবেশ করে। লাঞ্চ টাইমে অনিন্দিতার সঙ্গে কথা বলা যাবে না হয়। সময় কেটে যায় দ্রুত, লাঞ্চ টাইমও হয়ে যায়। আয়ান অনিন্দিতাকে কল দিলে প্রথম কলটা বেজে বেজে কেটে যায়, দ্বিতীয়বার মোবাইল বন্ধ দেখায়। অনিন্দিতার মোবাইল আর তার ব্যাগ নিশা নিয়ে নিয়েছে। আয়ানের কল দেখে মোবাইলটা সুইচ অফ করে ফেলে দিয়েছে ডাস্টবিনে। মোবাইল বন্ধ করে দেওয়াতে আয়ানের খটকা লাগে, তাই ও ছুটি নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়ে অনিন্দিতাদের বাসার উদ্দেশ্যে। এই সময় অনিন্দিতা সচরাচর বাসাতেই থাকে। অনিন্দিতার বাসার সামনে গিয়ে দেখতে পায় বাসায় তালা ঝুলানো। দারোয়ানকে জিজ্ঞেস করলে সে জানায় অনিন্দিতা সকালে বেরিয়েছিল যে আর বাসায় আসেনি। আয়ানের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়। আয়ান ঠিক করে অনিন্দিতা যেখানে টিউশনি করে সেখানেই খোঁজ নিবে। যেই ভাবা সেই কাজ। আয়ান চলে যায় অনিন্দিতার ছাত্র যে বিল্ডিং এ থাকে সেখানে। ওখানে গিয়ে জানতে চাইলে ছাত্র আর তার অভিভাবক জানায় যে
অনিন্দিতা ঘন্টা চারেক আগে টিউশনি শেষ করে চলে গেছে। অনিন্দিতা নিশ্চিত কিছু একটা হয়েছে, নয়তো এভাবে উদাও হতো না। আয়ান অনিন্দিতার একটা ছবি বের করে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে থাকে, ওকে দেখেছে কিনা। কেউ বলছে দেখেছে, কেউ বলছে দেখেনি। তবে একজন লোক জানায় অনিন্দিতাকে গলির ভিতর যেতে দেখেছে, কিন্তু বেরোতে দেখেনি। আয়ান ওই গলির ভিতর গিয়ে অনিন্দিতার একটা স্যান্ডেল খুঁজে পায়, আর তার পাশেই ছিল একটা লিপস্টিক। খুব দামি লিপস্টিকটা। এটা নিশ্চিত অনিন্দিতার নয়। অনিন্দিতাকে কিডন্যাপ করা হয়েছে, আর তার মূল কারিগর একটা মেয়ে। তা বুঝতে আর বাকি থাকে না। অনিন্দিতাকে খুঁজতে হবে। ওর কিছু হলে আয়ানও শেষ। জীবনের অতি মূল্যবান জিনিসটাকে এভাবে হারাতে দিতে পারবে না সে। আয়ান যখন চিন্তিত ভঙ্গিতে গলির ভিতর থেকে বেরোচ্ছিল, তখনই নিশা দৌড়ে আসে। আয়ান বলতে বলতে আয়ানের কাছে এসেই নিশা ঢলে পড়ে যায় আয়ানের বুকে। নিশার পিছনে অনেকগুলো ছেলে আসছিল। আয়ান ভাবে তারা হয়তো নিশার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। আয়ান ওদের দিকে চোখ গরম করে তাকায়। আয়ানকে দেখে কেন জানি তারা আর এগুলো না। আয়ানের একটু আশ্চর্য লাগলো, অত সহজে ওরা ভয় পেয়ে চলে গেল। আয়ান নিশাকে কোলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে ওর মাথায় ঠান্ডা পানি দেয়। নিশা চোখ মেলে আয়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে বাঁচাও আয়ান, ওরা আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। এসব বলতে বলতে নিশা মুখ দিয়ে ফেনা তুলতে থাকে। আয়ান পড়েছে মহা ঝামেলায়। এই মুহূর্তে নিশাকেও ছেড়ে যেতে পারছে না। কিন্তু বেচারা আয়ান জানেই না এটা নিশার একটা ফাঁদ। আয়ান নিশাকে সান্ত্বনা দিবার চেষ্টা করে আর বলে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। নিশা আয়ানকে ঠিকানা দেয়, কিন্তু নিজের বাড়ির ঠিকানা নয়, ওর একটা ফ্রেন্ডের ঠিকানা, যার বাবা মা কেউই আজ বাসায় নেই। নিশা মনে মনে অনেক বড় ষড়যন্ত্র করে রেখেছে আয়ানকে ফাঁসানোর। নিশার দেওয়া ঠিকানা মতো আয়ান নিশাকে পৌঁছে দেয়। নিশাকে গাড়ি থেকে নামতে বললেও নামে না, চুপ করে বসে থাকে। আয়ান এবার বেশ বিরক্ত হয়। ওদিকে অনিন্দিতাকে খুঁজে পাচ্ছে না, আর এদিকে নিশার এমন ড্রামা ভালো লাগছে না। আয়ান ধমকে বলে ওঠে, এই মেয়ে, কি সমস্যা, নামছো না কেন? নিশা এবার ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তারপর বলে, আমার ভয় করছে। নিজের বাড়িতে এসছো, এখন আবার কিসের ভয়? নিশা চুপ। আয়ান আবার বলে, কথা বলো। আমার বাড়িতে কেউ নেই, বাবা বিজনেস ট্রিপে গেছে, আর মা ফ্রেন্ডদের সাথে ঘুরতে। একা একা আমি বাড়িতে থাকতে পারবো না। তো চলো, তোমাকে তোমার কোনো ফ্রেন্ডের বাসায় দিয়ে আসি। তার দরকার নেই, আমি কয়েকজন ফ্রেন্ডকে বলে দিব আসার জন্য। ততক্ষণ আপনি একটু আমার সাথে থাকুন প্লিজ আয়ান। আমি কিভাবে থাকবো, আমার তারা আছে। নিশা অসহায়ের মতো আবার বলে, প্লিজ ডক্টর। শত ঝামেলার মধ্যে আয়ান নিশাকে না করতে পারে না, তাই বলে, আচ্ছা বেশ, ওদের তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা। আয়ান গাড়ি লক করে নিশার সাথে বাড়ির ভিতরে যেতে নেয়। তখন একটা পুলিশের গাড়ি এসে থামে। নিশা ও আয়ান দুজনে পিছনে ফিরে তাকায়। নিশা ভাবে পুলিশ হয়তো ওকে ধরতে এসেছে, তাই ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ। পুলিশের গাড়ি থেকে নেমে আসে ইউনিফর্ম পরা নাহিদ। ধীর পায়ে হেঁটে হেঁটে আসে আয়ানের সামনে। তারপর গম্ভীর কণ্ঠে বলে, ডক্টর আয়ান শুভ্র, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।